আমি সুইজারল্যান্ডে একটা স্কুলে গেলাম, পরে ওর আর এক সুইস বন্ধু ওর সাথে বলছে যে, তাহলে তুমি তোমার বন্ধু জুরিক লেকে যায় না, সো ঈশ্বর। আবার আবার বাংলাদেশি বন্ধু বলছে যে আমি সাঁতার জানি না, না 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 তুই ইয়ে করে, আমি আমি থাকবো না, অসুবিধা নেই। তখন ও বলতেছে যে ডাজ ইট মিন তুমি সাঁতার জানো না মানে কি, তুমি স্কুলে যাও নাই? স্কুলে কি তোমাদের সাঁতার শেখায় নাকি? বলছে হ্যাঁ, এটা তোমাদের সিলেবাসের মধ্যে। সাঁতার শেখাটা সিলেবাসে বাধ্যতামূলক। সিলেবাসের মধ্যে। জুরিখে রেল যে স্টেশনটা আছে, আমি ওখানে নামছি, আমি একজনকে জাস্ট জিজ্ঞেস করছি যে তুমি কি আমাকে অ্যাড্রেসটা বলতে পারবা? ওর কাঁধে একটা হচ্ছে ওর বাচ্চা ছেলে, আবার হাতে আর একটা ব্যাগ, আর ওর ওয়াইফের সাথে আবার আর একটা ছেলে, ওয়াইফের হাতে আর একটা ব্যাগ। তো আমি দেখলাম যে ট্রেনটা ছেড়ে দিছে, ও ওই ট্রেন মিস করলো আমার জন্য, আমাকে হেল্প করার জন্য। ওই লেভেলের টেন্ডেন্সি নিয়ে ওদের বড় হয় এবং স্কুল থেকে এটা শেখানো। সুইজারল্যান্ডে এই কারণে ওরা বেশি মানবিক। আমি চাই যে এই জায়গাটায় আসুক, গভর্নমেন্ট এই শিক্ষাটায় আসুক, কিন্তু এই জায়গাগুলো আগে ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক করতে হবে। ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক। ফারাবি, আমার তোমারে জুয়েল লাগে, আমার খুব ভাল লাগে। আমার আপন লাগে না কিছু মানুষ। ভাই এটা আপনি আপনার পচানোর জন্য বলছেন কেন জানেন? আমি I won't. শোনেন শোনেন, আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই, আর যে নীরবের নামে কত কিছু আমি চালাই দিছি। আমি তাদের চিনি, কিংবা আমি তার রুমে যাইতে পারি। আই লাভ ইউ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে কত 466 নম্বর রুমে আমি যাওয়া আসা আছে আমার, ব্যাস এইটাই আমার ভাব ছিল। হ্যাঁ, সো সেই আর্জে নীরব আমি 2007, 8, 9, 10 এই 4 বছরই আপনার নাম দিয়ে চালাই দিচ্ছি, আমি তার ছোট ভাই। হ্যাঁ, বাকিটাকে খাইনি হলে। আমি এখন তোমার নাম দিয়ে চালাই যে আমি ওর বড়। না না না, আপনার এই সবকিছু তো আর বলা যাবে না। যেই পরিমাণ ক্রেজ ছিল আমাদের বড় আপাদের, আমাদের ছোট ছোটদেরকেও, মানে আমাদের ক্লাসমেটরাও, আর বাপরে আর্জে নীরব। আপনার যে সময় গাড়ি আসতো, রেডিও টুডের গাড়ি, আরে বাপরে, সেই সময় পরবর্তীতে ওই গাড়ি কি হয়েছে না হয়েছে সেটা পরের ইতিহাস আলাদা, কিন্তু যেই গাড়ি, মানে ওইটার যে ক্রেজ, ওইটা দেখে বুঝতে যে এই যে আর্জে নীরবের গাড়ি আসছে, মানে ওইটাই গাড়ি ধরার জন্যে। সেই সময় তো গাড়িটাই আমাদের জন্য বিরাট স্বপ্নের হ্যাঁ, জিনিস। ব্র্যান্ডিং। যে শিক্ষা ব্যবস্থাটা চলছে এখনো, এই শিক্ষা ব্যবস্থা তোমার একটা বড় অবদান আছে, যোগদান আছে। এইটা নিয়ে তো অনেক কথাবার্তা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাটাতে আসলে কি হইল, আমরা পারি কি না। সবাই বিদেশে পড়তে যাইতেছে, অ্যান্ড চাকরির বাজারের সঙ্গে কম্পিটেবল না। কোনো ক্ষেত্রেই মনে হয় যে কোনোভাবেই হোক আমাদের শিক্ষা ব্যবস্থাটা চলতি সময়ের সঙ্গে উপযুক্ত না বলেই সবাই মনে করে। তোমার এক্সপিরিয়েন্স কি ব্রাদার? শিক্ষাকে ধরেন যে, যদি এই সরকারের প্রায়োরিটি যদি এখন তারা ফিক্স করছে যে আইন শৃঙ্খলা ঠিক করবে, প্রশাসনকে ঠিক করবে, অনবোর্ড যখন হবে তখন আস্তে আস্তে স্মুথ হবে, জিনিসটা রান করবে। কিন্তু বেসিক সংস্কারটা আমাদের শিক্ষা সবার আগে দরকার। ধরেন যে বাংলাদেশের এখনও ধরেন প্রায় 1.5 কোটি মানুষ আমাদের বাংলাদেশ ব্যাংকের হিসেবে তারা প্রবাসী, এবং গিয়ে দেখবেন আপনার ভিডিও অনেকে প্রবাস থেকে দেখবেন যে তারা ছোট কাজ বলতে, আমরা যেটা আমাদের দেশের অনুযায়ী ছোট কাজ, যে যেমন আপনি এখন বিদেশে গেলে কি করবেন? ক্লিনিং করবো। এক্স্যাক্টলি, ক্লিন করবেন, যেটা হচ্ছে বেসিক কাজ, যেটা তোমার পড়াশোনার জানা কায়িক পরিশ্রম। এবং ধরেন যে আপনি আমেরিকায় গেলেন, আমেরিকায় যাওয়ার পর আপনার স্যালারি হবে ঘন্টায় $10, আমার ঘন্টায় $10। ওই কাজ করবো কোনো রেস্টুরেন্টে, নাহলে একটা ক্লিনিংয়ের কাজ করব। তো আবার আমেরিকার মানুষরাও কিন্তু, আমি ছেলে মেয়েদের অনেকের টেন্ডেন্সি হচ্ছে ওরা 12 ক্লাস পরে আর পড়ে না। ওই 12 ক্লাস থেকে যে মানে পড়া শেষ করলো তার বেতনও ওই $10। ওকে। আবার বাংলাদেশ থেকে পালায়, ধরেন আপনি মাস্টার্স করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ধরেন আপনার একটা পিএইচডি ডিগ্রিও আছে, আপনি একজন ডক্টর। তো বাংলাদেশ থেকে যে পালায় ধরেন কোনোভাবে 1 বছর ধরে আমেরিকায় ঢুকছে, সেও যায় ওই $10 কাজ করবে। এটা হলো বেসিক সরকারের যে, মানে এই রুলসের বাইরে আপনি যাইতে পারবেন না, আপনাকে এই বেতনটা দিতেই হবে। আপনি যদি ওই দেশের আবার আপনি ধরেন গ্রাজুয়েশন করেন, আপনার বেতন হয়ে যাবে ঘন্টায় $30। হ্যাঁ, ওকে। সেটা কিভাবে? আমি একটা ইউনিভার্সিটিতে গেছিলাম কিছুদিন আগে, ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ভার্জিনিয়াতে। ওখানে গিয়ে দেখলাম যে ওইখানে শুধু থিওরি শেখায় না। আমরা 5 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করার পরে
আপনি সাংবাদিকতায় ঢুকতে চাইছেন ধরেন প্রথম আলোতে, আপনার বেতন 15,000। আমি ধরেন বুয়েট থেকে পড়ে গেছি, আমার বেতনও, আমিও সাংবাদিকতা করব। আপনি ধরেন যে ঢাকায় পলিটিক্যাল বিটে কাজ করবেন, আমিও পলিটিক্যাল বিটে কাজ করব, আপনার বেতনও 15,000, আমার বেতনও 15,000। সমান। তা আপনি কি সাংবাদিকতায় পড়লেন, আমি কি ইঞ্জিনিয়ারিং পড়ে সাংবাদিকতায় আসলাম, মানে কি পার্থক্য? রাইট। ওরা ওই পার্থক্যটা করে দিচ্ছে যে আমার এখানে যদি তুমি পড়ো, তুমি জাস্ট মানে 6% হচ্ছে তোমার বই খাতা, আর বাকিটা পুরোটা টাইম তোমার সিভিতে তুমি যুক্ত করবা তুমি 10টা-12টা কোম্পানিতে কাজ করছো এই পড়াকালীন সময় পড়াকালীন সময়। কেমনে? তুমি ওই প্রথম আলোতে গিয়ে 6 মাস কাজ করছো, তোমাকে প্রথম আলো বেতন দিবে না। ইউনিভার্সিটির সাথে ওই প্রথম আলোর ধরেন কন্ট্যাক্টটাই এইরকম যে আমার ছেলেরা ওই পার্টিকুলার ওই পিএম বিটে সে কাজ করবে, বা আপনি তাকে পলিটিক্যাল বিটে দিলেন অথবা নিউজ রুম এডিটিংয়ে দিলেন, এরকম এক একটা জায়গায়, যেহেতু আপনি সাংবাদিকতায় জাস্ট বোঝানোর জন্য বুঝতে বলতেছি, পারছি। অথবা আপনি তাকে পেজ মেকআপে দিলেন, অথবা তাকে গ্রাফিক্সের যে ডিপার্টমেন্ট আছে আলাদা সেখানে দিলেন, অথবা আপনি তাকে মার্কেটিংয়ে দিলেন, অথবা না, এই সব জায়গায় এরকম এরকম কাজ করে করে আপনি প্রথম আলোতে কাজ করছেন 6 মাস, আপনি ডেইলি স্টারে কাজ করছেন 9 মাস, my God. আপনি সিভিতে অ্যাড করতে পারতেছেন Field experience. ফিল্ড এক্সপিরিয়েন্স। এবং ওই ফিল্ড এক্সপিরিয়েন্স আবার হচ্ছে আপনার প্রেজেন্টেশন আকারে আপনার ক্লাসে আবার বলতে হচ্ছে, Okay. অ্যাসাইনমেন্ট আকারে দিতে হচ্ছে, আমি এই কাজ করতে গিয়ে এই চ্যালেঞ্জের মুখোমুখি। দিস ইজ প্রিটি গুড অ্যান্ড শুড বি। হ্যাঁ, তো তাই আমরা সাংবাদিকতা ডিপার্টমেন্ট আমরা আমাদের শিক্ষকদের, মহান শিক্ষকদেরকে আমরা নিয়ে মানে ক্রিটিসাইজ করতে চাই না। আমাদের যে কারিকুলাম ছিল আসলে কি আমরা শিখছি? আসলে কি সাংবাদিকতার ওই যে ধরেন কপি রাইটিং, এডিটিং, তারপরে যে জটিংসগুলো থাকতো আমরা ওইগুলো মিলায়া একটা রিপোর্ট রাইটিং ইন্টার্ন করতাম। করছি তো ইয়ের পরে, অনার্সের পরে গিয়ে থার্ড ইয়ার পাস করে। ইন্টার্নশিপ, ওরা ওই ইন্টার্নশিপ টাইপের জিনিসপত্র সব ওইখানে নিয়ে আসে। এবং শিক্ষক, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন যে শিক্ষক নিয়োগ হয় ফার্স্ট ক্লাস ফার্স্ট, হ্যাঁ, আনডাউটলি। অথবা তার যদি শিক্ষকের সাথে তার খুব ভালো রিলেশন থাকে, আমাদের বন্ধু বান্ধবরা, সে ধরেন শিক্ষকের সে ছেলে, একটা মেয়ে বা ভাইয়ের ছেলে, Confirm বোনের শিক্ষক। মেয়ে, কনফার্ম তো ওকে ধরেন যে আনতে হবে। সো ওই বছর ওর জন্য রুলস হয়ে যায় যে ও ফার্স্ট ক্লাস 7, কিন্তু ওর এইসব কারণে ওকে নিয়ে যেতে পারে। হ্যাঁ। সো আপনার গভর্নিং বডি যারা, মানে যারা রিক্রুটমেন্টে যারা যারা ছিলেন সবাই অনুমতি দিলেন, স্যারের তো দিয়ে দাও, আমারও তো লাগবে, আমারও এরকম আপকামিং আছে। সো ওই যে এবং আপনি দেখবেন যে আপনার ক্লাসমেটদের মধ্যে তিনি শিক্ষক হয়েছেন যিনি স্যারের লেকচারকে হুবহু কপি করলেন, যা যা পড়লেন পারলে রেকর্ডার নিয়ে, টেপ রেকর্ডার নিয়ে রেখে দিয়েছে ওইখানে, স্যার যা যা বলছেন, এবং স্যারও ওই খাতা পায় এক্স্যাক্টলি এই ছেলে মেয়েটাই তো সবচেয়ে দারুণ কাজ করছে। এবং তারপরে যেহেতু তার টেন্ডেন্সি সে শিক্ষক হবে, সে স্যারকে যত রকমের বাটার মাটার যা আছে সব, স্যার ইউ আর দ্য গ্রেটেস্ট টিচার আই হ্যাভ এভার সিন, আপনি সমস্ত রকমের বাটার মাটার দিয়ে তাকে কনভিন্স করাইছেন যে হ্যাঁ ইউ আর দ্য বেস্ট। ওইখানে এটার কোনো বালাই নেই। আপনি একটা জিনিস হচ্ছে আপনার ফার্স্ট ক্লাস ফার্স্ট, ধরেন আপনার জিপিএ 5 আউট অফ 5, আপনি 5 পাইছেন, এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া। সেকেন্ড বিষয় হচ্ছে যে আপনার মিনিমাম 5টা বছর ওই পার্টিকুলার ফিল্ডে কাজ করে আসতে হবে টিচার হইতে। ধরেন আপনি সাংবাদিকতায় গেছেন, আপনার এই 5 বছর অ্যাটলিস্ট ধরেন টেলিভিশন সাংবাদিকতায় আপনার অভিজ্ঞতা থাকতে হবে। দেন ওই 5 বছর আপনার কতগুলো অন এয়ার হয়েছে রিপোর্ট, এগুলো জমা দিতে হবে। দেন আপনার থিসিস তার আগে, এগুলো যেটা আমাদের শিক্ষক নিয়োগের সময় আছে, এগুলো দিতে হবে। এটা হচ্ছে 50% টিচার নিয়োগের ক্ষেত্রে এটা ফলো করে। বাকি 50% ওই যে প্রথম আলোর সাথে বললাম যে সম্পর্ক আপনার কাজের, সেইখান থেকে যে প্রথম আলোতে কাজ করছে 20 বছর, তাকে আপনি টিচার বানাইছেন, তার একাডেমিক কোয়ালিফিকেশন কি সেটা আপনি আমলে নেন নাই। সে তো সম্মুখ সারির যোদ্ধা। এক্স্যাক্টলি, সে হচ্ছে প্র্যাকটিক্যালি আপনাকে সে তৈরি করবে। একই সাথে সে আপনার সাথে রিলেশন করবে যে আমার কিন্তু 50টা ছেলে মেয়ে তোমার হাউসে তুমি তাকে সেট করবা। ও মাই গড, মানে সিস্টেমটা তো ভর্তি হওয়ার পরপরই ওই ছেলে জানে যে ও কোথায় যাবে। এক্স্যাক্টলি, তাকে ওইভাবে করে রেডি করা হচ্ছে। মানে ইউনিভার্সিটি কর্তৃপক্ষেরই এটা আবিষ্কার, দায়িত্ব সেটা, যে আমার এখানে আসলে তুমি সাংবাদিকতা, ওই যে আমি আবার পেছনের লাইনে যাচ্ছি, আপনাকে 15,000 টাকায় প্রথম আলোতে নিয়োগ দিবে, আর এ বলতেছে যে না তুমি আমার ডিপার্টমেন্টে পড়লে, আমার ইউনিভার্সিটিতে পড়লে তুমি প্রথম আলোতেই যায় কাজ করবা, কিন্তু তুমি 60,000 টাকা বেতনে যায় কাজ করবা, আমি তোমাকে মিড লেভেলের সিনিয়র রিপোর্টার হিসেবে জয়েন করবা। ও, কারণ অলরেডি তুমি এই সমস্ত আমাদের এডুকেশনের ঝামেলাটা কই? আমাদের এই যে আমরা থিওরি বেসড, আমরা যা পড়ে আসছি এখনো তাই চলতেছে।
হ্যাঁ, আপনারা বইটা বের করেন। হ্যাঁ, এত পৃষ্ঠায় দেখবেন যে বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাস 1818 সালে জর্জ, হ্যাঁ, ওই চ্যাপ্টারটা পড়বেন। হ্যাঁ, ওই চ্যাপ্টারটা পড়ে So, আমাদের টিচাররা, সরি আমি এটা ব্যঙ্গ হয়ে যায় কিনা, But আমি it is, মানে আমরা তো ওই টাইপেরই পড়ছি, স্টিল তাই পড়াচ্ছেন, হ্যাঁ ওই থিওরি বেসড হ্যাঁ ওই জায়গাটায়। সো ওনারা বলতেছেন যে না, আমার স্কিল লাগবে, আমার ওই সাংবাদিকতায় আমরা পেজ মেকআপ শিখছি, কিন্তু ওইটা জাস্ট পড়ার জন্য শিখছি, আমার পরীক্ষা দিতে হবে তাই। তাইলে এইবার কেন সমালোচনা হচ্ছে যে ডিম ভাজি করা নিয়ে মাদের এত আপত্তি? আমি সুইজারল্যান্ডে একটা স্কুলে গেলাম। সেই স্কুলে যখন আমি গেছি, আমার এক বন্ধু ওখানে, ও যাই বললো যে তুই কি জুরিখ লেকে গেছিস? আমি যাইনি। পরে ওর আর এক সুইস বন্ধু ওর সাথে, বলছে যে, তাহলে তুমি তোমার বন্ধু জুরিখ লেকে যায় নাই? সো ইস্যুড, হ্যাঁ ডেফিনেটলি। তারপর বলছে যে কালকে, ও আবার বাংলাদেশি বন্ধু বলছে যে আমি সাঁতার জানি না, না 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 তুই ইয়ে করে, আমি থাকবো না, অসুবিধা নেই। তখন ও বলতেছে যে হোয়াট ডাজ ইট মিন, তুমি সাঁতার জানো না মানে কি, তুমি স্কুলে যাও নাই? তখন আমি আবার আমার কান খাড়া হয়ে গেছি, স্কুলে যাও নাই মানে? স্কুলে কি তোমাদের সাঁতার শেখায় নাকি? বলে যে হ্যাঁ, এটা তোমাদের সিলেবাসের মধ্যে। আ তো আমার কাছে মনে হয়েছে যে ইন্টারেস্টিং, সাঁতার শেখাটা সিলেবাসে বাধ্যতামূলক? সিলেবাসের মধ্যে। তো আমি বললাম যে তোমাদের স্কুলে আমি একটু যাইতে চাই। বলে যে ওকে, ভেরি গুড আইডিয়া। কালকে আমার বাচ্চাকে স্কুল থেকে যখন আমি আনতে যাই না, স্কুলের গাড়িতে দিয়ে যাই, আমি কালকে ওকে রিসিভ করব, তখন স্কুলে যাব, তখন ওকে নিয়ে আসবো একসাথে করে। ওকে, তারপরে আমরা জুরিক লিখে যাব। ও স্কুলে গেছি, স্কুলে যখন ঢুকতেছি তখন দেখি যে এই পিচ্ছি পিচ্ছি ধরেন ওই যে প্লেতে 4-5 বছর হবে এগুলোর বয়স, কোমরের মধ্যে ওই যে দড়ি দিয়ে বাইধে এরা গান গাচ্ছে আর হাঁটতেছে রাস্তা দিয়ে, মানে নিয়ে যাচ্ছে শিক্ষক একজন। তখন আমাকে বললো যে কি, আমি বললাম যে তোমরা তো একটা মানবাধিকার লঙ্ঘন করতে, বাচ্চাদের বাইরে বাচ্চাদের বাইরে দড়ি টড়ি দিয়ে, কি সাংঘাতিক। বললো যে ওদের ক্লাস এটা কীরকম ক্লাস, বলে যে এই রাস্তায় কিভাবে চলতে হবে, রাস্তায় যে সাইনগুলা এদের দেখে কি বুঝবো কখন গাড়ি দাঁড়ায়, গাড়িকে কিভাবে, গাড়ি কখন চলে যায়, তারপরে একজন মানুষকে কিভাবে হেল্প করে। কারণ আমি সুইজারল্যান্ডে ওই জুরিখে রেল যে স্টেশনটা আছে, আমি ওখানে নামছি, আমি একজনকে জাস্ট জিজ্ঞেস করছি যে তুমি কি আমাকে অ্যাড্রেসটা বলতে পারবা? ওর কাঁধে একটা হচ্ছে ওর বাচ্চা ছেলে, আবার হাতে আর একটা ব্যাগ, আর ওর ওয়াইফের সাথে আবার আর একটা ছেলে, ওয়াইফের হাতে আর একটা ব্যাগ। তো ওর বাচ্চাকে নামায়, সো আমাকে বলতেছে যে তুমি কি নতুন? আমি বলছি হ্যাঁ, প্রথম আমি আসছি। আমি বলছি তাহলে তুমি চিনবা না? ওর ওয়াইফকে বলতেছে কি যেন বললো গিয়ে, বলার পরে আমার সাথে তুমি আমার সাথে চলো। তো আমি দেখলাম যে ট্রেনটা ছেড়ে দিছে, ও ওই ট্রেন মিস করলো আমার জন্য, আমাকে হেল্প করার জন্য। ওরা হচ্ছে ওই লেভেলের মানবিক। মানে ওই লেভেলের টেন্ডেন্সি নিয়ে ওদের বড় হয়, এবং স্কুল থেকে এটা শেখানো। ওই যে বাচ্চাগুলোরে ওদেরকে শেখায় যে একটা Oh my মানুষকে God. তুমি কিভাবে হেল্প করবে। ও মাই গড। আমি তখন অপরাধ বোধ, মানে কি মাত্রার চিন্তা, হ্যাঁ। তোমার ট্রেন চলে যাচ্ছে, তোমার বাচ্চা, আমি আরেকজনকে তো জিজ্ঞেস করতে পারি গিয়ে, ইস, আমার মাথার মধ্যে এটা কাজ করতেছে। তো সে কোনোভাবেই ছাড়ানো যে না, এটা একটু ঝামেলার জায়গা, তোমাকে আমি দেখাই দিয়ে আসি। এটা ওইটা আর এক ফ্লোর নিচে, আবার ওই পাশে দেখলাম আসলেই ঝামেলা। কিন্তু ও আমাকে প্রায় 20 মিনিট 25 মিনিট হবে সময় দিল? হ্যাঁ সময় দিল। উইদাউট এনি কস্ট। তোর গিল্ট লাগারই তো কথা, বাচ্চা কাচ্চা বউ বাচ্চা রেখে। এটা কিন্তু এক এক দেশে এক এক রকম। সুইজারল্যান্ডে এই কারণে ওরা বেশি মানবিক। সুইজারল্যান্ডে মানে মানুষগুলো পশ ওই রকম, দেখলে আপনার ভালো লাগবে। আমেরিকাতেও গেলে আপনি যদি জিজ্ঞেস করেন অ্যাড্রেসটা কি, সে বলে যে $10। তোকে আমি হেল্প করবো ফ্রি ফ্রি নাকি? নাথিং ইজ ফ্রি। হ্যাঁ, তো এই টাইপের। তো এই এডুকেশনটা তাহলে আমাদের দেশে কেন চলছে? তো তারপরে আমি ওই এটাও তাহলে আপনি বুঝতে পারবেন বিষয়টা। আমি যখন স্কুলে ঢুকছি, ওই যে বাচ্চাগুলোর তো নিয়ে যাচ্ছে, দেখি যে স্কুলে কোণার মধ্যে একটা শপ। তো একটা বাচ্চা, সে হচ্ছে যে ক্লাস 3-তে পড়ে ধরেন। তো আমি বলছি ওকে, যে বললাম যে ওই বাচ্চাটা, আস্তে আস্তে বলতেছিলাম যে ও কি গরিব, ও কেন শপকিপার, ও দোকানদারি করতেছে কেন? ও বলতেছে যে না, এখানে কোনো গরিব নেই, এখানে তো ফ্রি, স্কুল এডুকেশন ফ্রি, এবং ওদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওদের স্কুল, স্কুল টাইম বিকেল পর্যন্ত, সরি সকাল থেকে বিকেল, সারাদিনের স্কুল। মানে বাবাদের চাকরি হ্যাঁ, ছুটির হ্যাঁ, পর। ওই যে যারা কাইন্ড অফ ডে কেয়ার, ওই টাইপের স্কুলিং। ওকে।
তো আমাকে বললো যে তুমি এক কাজ করো, ওর কাছ থেকে কিছু কিনো গিয়ে, টাকা আছে? বললাম হ্যাঁ আছে। পরে আমি যে বলছি যে তুমি কি আমাকে একটা চকলেট দেবে? বলছে যে তুমি কি এখানে নতুন? আমি বলছি হ্যাঁ আমি নতুন, আমি ট্যুরিস্ট। সে আমাকে কনভিন্স করার চেষ্টা করলো যে এখানে কিন্তু হাতে বানানো চকলেট হয়, তুমি কি জানো? তারপরে আমাকে জিজ্ঞেস করলো তুমি কোন দেশ থেকে আসছো? আমি বললাম বাংলাদেশ। বললো যে বাংলাদেশ, সে নাম শোনে নেই। আমি বললাম যে ডু ইউ নো ইন্ডিয়া? তো তারপর বললো যে ইন্ডিয়া, হ্যাঁ ইন্ডিয়া। তারপরে ইন্ডিয়ার পাশে তাকে আবার ম্যাপে দেখাইতে হইলো যে এই যে ছোট্ট একটা দেশ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর সে আমাকে কনভিন্স করলো যে তুমি এই চকলেটটা খাও, এটা আমাদের এখানে হাতে বানায়। তারপরে এটা বলার পরে আমি আবার আরও দুইটা চকলেট কিনলাম, মানে আমি কনভিন্সড হয়ে কিন্তু। তারপরে আমি তাকে আবার টাকা দিলাম 100 ফ্রা। সে আবার গুনে গুনে আবার 97 ফ্রা আমাকে ফেরত দিল। আমি খুব অবাক হয়ে খেয়াল করলাম যে এই সাথে সাথে সে ওই 97 ফ্রা কিন্তু ওই যে আমাদের যে আমরা Vendor machine? সুপার শপে, হ্যাঁ, যে টাকাগুলো ওই যে সাজায় সাজায় রাখে না, পয়সা এক জায়গায় রাখে, 5 টাকার নোট, 10 টাকার নোট, 100 টাকার নোট, 500 টাকার নোট, 1000 টাকার নোট, এরকম করে রাখে না, ওই রকম করে সাজানো ওর। এবং সে আমাকে দেওয়ার পরে সে একটা নোট নিল কাগজে, সে এটা সেল করছে। পরে আমি যে জিজ্ঞেস করলাম যে আমি বুঝলাম না ব্যাপারটা, মানে এই কি হইলো? বাচ্চাটাকে দিয়ে কেন এগুলো করাচ্ছে? বলে এটা তো ওর ম্যাথ ক্লাস। Shoot! হ্যাঁ, তো সে ম্যাথ ক্লাস মানে, মানে ওদের পড়াশোনাটাই যেমন আমাদের রবীন্দ্রনাথ বলছিলেন যে যেই পড়াশোনার মধ্যে তোমার আনন্দ নাই, এটা অঙ্ক ক্লাস হইলো এতক্ষণ? অঙ্ক ক্লাস। ও মাই গড! ও কিভাবে টাকা রিসিভ করতেছে, ও শুধু অঙ্ক ক্লাসই না, তার ভূগোলও করে ফেললো। হ্যাঁ সেটা মার্কেটিং তার মধ্যে, এটা হ্যাঁ, তাকে কারণ বেচতে হবে। চকলেটটা কিনে ফেললো হ্যান্ডমেড এটা তার পারফরমেন্স, মানে ওইভাবেই তাকে করবে, মূল্যায়ন করা হবে। ও মাই হ্যাঁ, গড! তো তারপরে ওদের সিলেবাস সম্পর্কে আমি খোঁজ নিলাম, মানে মানে আকাশ থেকে পড়লাম যে মাই গড, আসলে তো এটা তো মজা। আমি ছোটবেলায় যদি আমাকে দিত এই কাজ তাহলে আমি আনন্দ পাইতাম। হ্যাঁ, ট্রু। হ্যাঁ, যে এইটা এই টাকা দিয়ে কিনে আনে, এটা এই টাকায় সেল করলে আমার এখান থেকে 10 পয়সা বা 20 পয়সা প্রফিট করা যায়। তারপরে এই 10 পয়সা প্রফিট করলে আমি যদি 10টা জিনিস সেল করি তাহলে আমার 1 টাকা হয়ে যাবে। এইটা তো আমি যদি শিখতাম ছোটবেলায়, ধরেন আমরা কিন্তু পড়াশোনা করতে চাইতাম না, আমার বাচ্চা স্টিল সে স্কুলে যাবে না। স্টিল মানে তার, মানে স্কুল মানে তার কাছে ভয়ের ব্যাপার, বা শিক্ষক, পড়াশোনা, এই সেই এবিসিডি, ওদের ওই এবিসিডি শেখানোর টেন্ডেন্সিই নাই। ওই ক্লাস 3 পর্যন্ত ওদের সিলেবাসের মধ্যে যায় দেখলাম যে ওই যে সুইমিং, সাঁতার শেখা, সাইকেল চালানো শেখা, রাস্তায় কিভাবে হাঁটবে সেটা শেখা, মানে বেসিক কাজগুলো। ওর খাবার, ওই সারাদিনের স্কুল। এই যে আমরা কি শিখছি কোনো দিন যে আমার কাপড় চোপড় কীভাবে ভাঁজ করবো? কখনোই না। ওরা ওইটা শেখায় ওদের সিলেবাসের মধ্যে। এটা ওদের বেসিক, যে তুমি আগে বাইচে থাকো বাবা, এই বাইচে থাকার জন্য শিক্ষা। আর আমাদের হচ্ছে শিক্ষাটা হলো যে তোমার ওই যে বীজগণিত পাটি আমরা পড়ছি না, পিথাগোরাস। পিথাগোরাস তো আরো পরে গিয়ে, ধরেন আমরা ক্লাস 5 থেকেই শুরু করছি যে বানর লাঠি তেল দেয়া, মানে বাঁশে তেল দেয়া বানর 2 ফিট উঠে গেল, আবার 1 ফিট নেমে গেল, এইভাবে আধা ঘন্টা করে সে কত ফিট উঠতে পারলো। হ্যাঁ, তো ওই জিনিস আমরা বাস্তব জীবনে কি কাজে লাগাইছি? কোনোদিন কামে লাগে নাই। ওই পিতা পুত্রের বয়স, মাথা খারাপ হয়ে যেত, মানে এইসব অঙ্ক পাটিগণিত আমার মেজাজটাই খারাপ হয়ে যেত, তা আমার কোনোদিন ভাল লাগতো না। তো ওরা কি করছে যে ওই জিনিসগুলা প্র্যাকটিক্যালি তারা নিয়ে আসছে, যে তুমি এইটা করো, তুমি তোমার বাপ মা না থাকলে অসুবিধা নেই, তুমি এটা যে কিনে নিয়ে আসতে পারবা, এবং যখন তুমি কিনে নিয়ে আসবা তখন তুমি বুঝতে পারবা যে ও কয় টাকা প্রফিট করছে, কিভাবে ও এই জিনিসটা সেল করতেছে। তারপরে আবার আমি যে দেখলাম সারাদিনের তাদের স্কুল, তো ওই বাচ্চাটাকে ওর কাপড়ের বিভিন্ন ওদের লকার আছে, ওখানে খেলার জন্য আলাদা ড্রেস, আবার হচ্ছে স্কুলের জন্য আলাদা ড্রেস, আবার হচ্ছে যে ক্যাজুয়াল আলাদা ড্রেস আছে যেটা হচ্ছে ধর্মীয়। ওরা কিন্তু খুব ধর্মপরায়ণ। তাই? হ্যাঁ, ওরা খাওয়ার আগে সবাই বসে যাচ্ছে নিজের, এবং ওই কাপড়টা তাকে আর কেউ হেল্প করতেছে না, কিন্তু তার কাপড়টা তাকেই নির্দিষ্টভাবে তাকে শিখাই দেওয়া হয়েছে, নির্দিষ্টভাবে তার ওই লকারে গোছায় রাখতে হবে। তারপরে হচ্ছে যে তার যে খাবারটা তার নিজে নিয়ে নিয়ে খেতে হচ্ছে, তার প্লেটটা ক্লিন করতে হচ্ছে। তাকে কেউ খাওয়াই দিচ্ছে না, তাকে কেউ খাওয়াই দিচ্ছে না। আমি দেখছি যে এইটুকু বাচ্চা, মানে আমরা বাবা, আমার বোন বলতেছে সে হচ্ছে ক্লাস 10-এ পড়ে, তার মেয়েকে খাওয়াই না দিলে সে খায় না। হ্যাঁ, আমাদের তো তাই হয়েছে। আরও হচ্ছে
ক্লাস ওই যে সে ইসে পড়ে কি বলে যে সে প্লেতে পড়ে, সে নিজে নিজে খাবারটা শুধু খাওয়াই দিচ্ছে না, মানে নিজে খাচ্ছে না, সে গরম করে খাচ্ছে। ভাই তার বেসিক জিনিসটাকে গভর্নমেন্ট শিখাই দিচ্ছে স্কুলের মাধ্যমে যে তুমি বাইচে থাকা শেখো। বাহ 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 বাহ। সো ওই আমরা এটা ধারণা নিলাম না থেকে কেন বলো? ওই ধারণা থেকে ধরেন যে আমাদের বাংলাদেশে ওই যে ডিম ভাজি শেখানো, এটা অনেকে হাসাহাসি করছে, বাট এটা খুবই জরুরি। এটা খুবই জরুরি, কিন্তু বিষয় হলো যে ওদের এখানে তো ডিম ভাজার জন্য প্রপার ব্যবস্থা রাখা হয়েছে। হ্যাঁ। ওদের ওইখানে এই সাঁতার শেখানোর জন্য ওখানে সুইমিং পুলের ব্যবস্থা রাখা হয়েছে। ওদের ওইখানে এই শিক্ষকদের মানুষ করানোর জন্য শিক্ষকদেরকে আগে ট্রেনিং দেয়া হয়েছে। আর আমাদের বাংলাদেশে যেসব শিক্ষক নিয়োগ হয় 10 লাখ 12 লাখ 15 লাখ টাকায় শিক্ষক, 12,000 টাকা বেতন, আপনি তার কাছ থেকে কি প্রত্যাশা করবেন? সে তো বলবো যে আমি 15 লাখ টাকা দিয়ে ঢুকছি, আগে তোমার এই টাকাটা বের করতে হবে। সে কি শিক্ষা দিবেন? আর সে তো তখনই 15 লাখ টাকা দিছে যখন আপনি একজন যোগ্য ব্যক্তি। কোনোদিন দেবো না। হ্যাঁ, আপনি বলছেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ছি, বেটা আমি ঘুষ দিয়ে চাকরি নিব? আমি তাহলে গ্রামে যাব না, পড়াইলাম না। আমার ইচ্ছা ছিল যে আমি শিক্ষক হব, আমার ভালো লাগে পড়াইতে, না আমি তো এই পয়সা দিয়ে এই শিক্ষকতা করব না। সো আমার কথা ছিল যে ভাই আমার ওই শিক্ষাটা জরুরি, তার আগে জরুরি আমার এই অবকাঠামো ঠিক করা। মানে আপনি শিক্ষকদেরকে আউট অফ নো হয় আর আপনি সব কিছু চাপাই দিলেন, আপনার সিলেবাসের মধ্যে এই সমস্ত কিছু ঢুকাই দিলেন যে তোমার সুইমিং শিখতে হবে স্কুল থেকে, শিক্ষক তোমার নিজেই সাঁতার রান্না পারে করা, না। তোমার খিচুড়ি রান্না কিভাবে শিখতে হয় আপনি আপনার শিক্ষককে শিখাইলেন না কিভাবে তুমি খিচুড়ি রান্না করবা, কিন্তু আপনি বলেছেন আপনার মানে রান্না করতে হবে। আপনার মূল্যায়ন পদ্ধতি ঠিক করলেন, অনেক কিছু, অনেক ঝামেলা ছিল এর মধ্যে। মূল্যায়ন পদ্ধতি স্টিল, এই যে সরকার তো মাত্র গেল, ওনারা 1 বছর পর মূল্যায়ন পদ্ধতি ঠিক করতে পারেনি কিভাবে পরীক্ষাটা নেবে। আর সেই শিক্ষক যারা কিনা ক্লাসরুমে আমাদেরকে প্রাইভেট পড়াইতে বাধ্য করে, সো তাদের কাছে আবার ফুললি আপনি মূল্যায়নের দিয়ে দিচ্ছেন যে কাগজে কলমে নাই, তুমি কি শিখলা এটা আমরা তোমার কাছ থেকে বুঝে শুনে টিচারই তোমাকে মার্কিং করবে। তোমার পোশাক আশাক দেখে, তোমার যেসব কাজকর্ম, তোমার পানি ঢালা, তোমার হচ্ছে এই ডিম ভাজা, তোমার হচ্ছে যেসব অ্যাসাইনমেন্ট দেওয়া সেগুলো ঠিকঠাক করে আসা, এই সমস্ত কিছুর পরে টিচারই তোমার মার্কিং করবে। টিচার কি প্রাইভেট না পড়াইলে, টিচারে যদি ইনকাম দেওয়ার মানে ইনকামের ব্যবস্থা না থাকে তাহলে সে করাবে? কোনো কারণ নেই। ওইসব দেশের টিচারদের ইনকাম বাংলাদেশের বিসিএস যারা 9 গ্রেডের যারা চাকরি করে এবং তাদের থেকেও 2 গুণ। সো আমার এই অবকাঠামোগুলো তো আপনি ঠিক করেন নাই। আপনি তো স্কুলে এটা আপনি তাদেরকে একটা সেফ কিচেন, রান্নাঘর কি দিচ্ছেন আপনি স্কুলে? না। আপনার শিক্ষক যে নিয়োগ হয়েছে ওই জায়গায় কি আপনি বলতে পারবেন যে ফুললি ট্রান্সপারেন্ট এবং কোনো পয়সা ছাড়া এরা নিয়োগ পাইছে এবং যোগ্য লোকটা আসছে? এইসব জায়গায় হাত না দিয়ে আপনি একেবারে মাথায় পানি ঢালছেন আগে, মানে গোড়া ঠিক করেন না। এই গোড়ায় কি এই যে শিকড় বাকড় আছে নাকি ও কি বাইচে আছে নাকি আপনি ঠিক করেন, আপনি মাথায় পানি ঢালা শুরু করছেন যে হ্যাঁ হ্যাঁ, তার মানে কি গাছটা প্লাস্টিক হয়ে গেছে। এই জন্যে তার মানে আমরা নিতে অসুবিধা হয়ে যাচ্ছে। আপনি এই জন্যে তার আগের কথাও যদি বলি যে আমি চাই যে এই জায়গাটায় আসুক গভর্নমেন্ট, এই শিক্ষাটায় আসুক, কিন্তু এই জায়গাগুলো আগে ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক করতে হবে। ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক। এই যে ফেনীতে যে একটা বন্যা হয়েছে, আমি চলে গেছিলাম ওইখানে, একটু পাগলামি করছিলাম। আমি ভাবি নাই যে এই অবস্থা হবে সেখানে কিন্তু একটা সাংঘাতিক ম্যাসাকার হয়ে গেছে, সেটা বাংলাদেশের মানুষ টের পায় নাই। মানব বিপর্যয় সাংঘাতিক রকমের। এটা শুধুমাত্র যে ফেনীর মানুষ সেও বোঝে নাই, যে ফেনীতে ওই সময় ছিল কয়েকটা উপজেলায়। ফেনীর তো 6টা উপজেলা, এর মধ্যে জানেন পরশুরাম, তারপরে ফুলগাজী, সোনাগাজী, ছাগলনাইয়া, ফেনী সদর, এই 5টা উপজেলার যেসব মানুষ এই সময়টাতে ওইখানে ছিল তারা হাড়ে হাড়ে টের পাইছে যে পৃথিবী কী জিনিস। আমি যখন যাই ওইখানে, আমি ভাবছি যে টেলিভিশনে, আমি অফিসে আলাপ করলাম বসের সাথে যে ভাই আমি ওইখান থেকে নিউজ করতে চাই। আমরা রোহিঙ্গা যখন বাংলাদেশে আসে, রোহিঙ্গা ইনফ্ল্যাক্স হয় 2018-তে, তখন 22 দিন আমি ওইখান থেকে নিউজ করছিলাম, মানে নিউজ পড়ছি। ও মাই গড। মানে বাংলাদেশের ইতিহাসে ওইটাই প্রথম, ওইটাই শেষ ছিল যে আমি ওইখানে বইসা আমার ল্যাপটপে না কিছুই না, আমার সামনে কোনো অটো কিউ নাই, তাইলে আমি জাস্ট নিয়ে কানে মানে যতটুকু বোঝা যায় শোনা যায়, জাস্ট রিপোর্টিং স্টাইলে 15-16 মিনিটের একটা বুলেটিন ওইখান থেকে লাইভ। হ্যাঁ, তো আমি আমার রিস্কেই গেছি আর কি, আমার প্ল্যানিং গেছি, এবং তারপরে টেলিভিশনটাও একটা ভালো ফিডব্যাক আমরা পাইছিলাম যে ব্যাপক মার্কেটিংয়ের যে আমরা ওই চ্যানেলটা দেখতে চাই, রোহিঙ্গা কি হচ্ছে। তা আমি বলছিলাম যে এইবার সেটা করি, কিন্তু
অফিস বলতেছে যে আমিও চাইছি, বাট অফিস বলতেছে যে ওখান থেকে নেটওয়ার্ক নেই। রাইট, টাওয়ারই তো নেই। ওইখানে ঝামেলা কি হয়েছে, আমি যখন ফেনী শহরে ঢুকি সকালবেলা পৌঁছাইছি, সকালবেলা যখন পৌঁছাই তখন দেখি যে হাজার হাজার গাড়ি কুমিল্লা থেকে শুরু হয়েছে। কুমিল্লার কোন জায়গায় আমি তো ভালো চিনবো না, মানে 14 গ্রামের পুরোটা এরিয়া, 28 কিলোমিটার হচ্ছে পুরা রাস্তা তলায় গেছে ফেনীর। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 28 লিটারালি পানির কিলোমিটার। নিচে। হ্যাঁ হ্যাঁ, 9 দিন, 9 দিন তো টানা আপনার এই রাস্তাটা বন্ধ। যাবে বাংলাদেশের কেমনে অর্থনীতির যে সঞ্চালন লাইন বলা হয়, এই রাস্তাটা পুরোপুরি বন্ধ ছিল। এবং আমি ওইখানে যে দেখি, আমি শহরে ঢোকার সাথে মানে শহরে ঢোকার আগে আগে আমার যে নেটওয়ার্ক বন্ধ হয়ে গেল, ওর পরে আমিও ডিসকানেক্টেড হয়ে গেছি আমার ফ্যামিলির সাথে। সিরিয়াসলি? হাজার হাজার মানুষ আমাদেরকে মেসেজ করছে, কারণ আমরা ফেসবুকে আমরা একটা হসপিটাল চালাই, ছোট ফাউন্ডেশন, একদম ছোট করে। একদিন আপনার দাওয়াত থাকলো, শ্যামলীতে আসবে। সেইখানে আমরা হঠাৎ করে উদ্যোগ নিয়ে বললাম যে ফেনীতে অবস্থা খারাপ, শুনতে পাচ্ছি, টেলিভিশনে দেখানো যাচ্ছে না, মানে নেটওয়ার্ক নেই, ফোনের নর্মাল নেট নাই, ইন্টারনেট নাই, ফোনের নেটওয়ার্ক নাই, ইলেকট্রিসিটি নেই। এবার আপনি ভাবেন, ফেনীর মানুষ কিন্তু ধরেন আমরা ফরিদপুরের মানুষ, বরিশালের ওইদিকে দক্ষিণাঞ্চলের মানুষ, আমাদের বাড়িতে বাড়িতে কিন্তু নৌকা ছিল এক সময়, ছিল। এখন না থাকলেও পুরো গ্রামে আপনি খুঁজলে পাওয়া যাবে, 5-7টা নৌকা পাবেন। ওরা জীবনে নৌকা ব্যবহার করে নাই। ওরা ফেনীর মানুষ মনে করে যে সারা বাংলাদেশ ডুবে যাবে, আর পরের দিন এসে তাদের বাড়িতে পানি উঠবে। এত উঁচু এত উঁচু এরিয়া। ওরে বাপরে, তাইলে তো ওইখানে যাই আমি যাই দেখি যে আকাশ থেকে পড়ছি, আমার ফ্যামিলি থেকে আমি ডিটাচড হয়ে গেলাম, টোটালি ডিসকানেক্টেড। আমি 3 দিন পরে আমার ওয়াইফের সাথে কথা বলছি যে আমি বাইচে আসছি। 3 দিন পরে এক জায়গায় গেছি, ফেনীর মহিপাল নামে একটা জায়গা আছে, ওইখানে যাই একটু নেটওয়ার্ক পায়, ওইখানে যাই কল দিছি। তাই আমি নিজেও জানি না যে এই অবস্থার মধ্যে পড়বো। তার আগে ধরেন আপনার বাড়ি ফেনী, আপনি বলতেছেন যে আমার বউ বাচ্চা, আমার বয়স্ক বাবা মা অমুক গ্রামে, অমুক উপজেলার অমুক গ্রামে আটকে আছে, ওদেরকে উদ্ধার করেন। মানে 20 কিলোমিটার জার্নি অন দ্যাট লিস্ট। হ্যাঁ, তো আমরা এরকম কয়েক হাজার রিকোয়েস্ট পাইছি, কারণ আপনি জানতেছেন আপনি ঢাকায় অথবা আপনি দেশের বাইরে থেকে রিকোয়েস্ট আসছে সবচেয়ে বেশি। ফেনীর মানুষ, বাংলাদেশের কিন্তু সবচেয়ে বেশি রেমিটেন্স আসে একক জেলা হিসেবে ফেনী থেকে। তাই? হ্যাঁ। ওরে বাবা। এবং ফেনীর মানুষ বাংলাদেশের একক জেলা যদি আপনি হিসাব করেন, আমার ধারণা ফেনী বাংলাদেশের সবচাইতে ধনী উপজেলা, ধনী জেলা। আপনি ফেনী শুধুমাত্র শহরে, আপনার রাজবাড়ী শহরে কয়টা 16তলা বিল্ডিং আছে? একটাও নেই। ফেনী শহরে 27টা 16তলা বিল্ডিং আমি নিজে গুনছি। সো এটা হচ্ছে ফেনী। 4 স্টার হোটেলে আমি যাই থাকছি আগে। ও মাই গড। তো এইবার যায় কি হয়েছে, আমি যায় 2 দিন ছিলাম ট্রাকে, একদিন ট্রাকের উপরে, আমার জীবনে এই প্রথম। একদিন ছিলাম ট্রাকের নিচে, মানে ওই বৃষ্টি হচ্ছিল, হ্যাঁ বৃষ্টি হচ্ছিল, তো ট্রাকের নিচে যায় ঘুমাইছে একটু একটু কম, মানে ঘুম, মানে তো আমি তো দাঁড়ায় দাঁড়ায় ঘুমায় মানুষ শুনছি। আর্মিদের ট্রেনিংয়ে আর্মিরা হাইটে হাইটে ঘুমায়, জানেন আর্মি অফিসাররা? না। এইটা নিয়ে একদিন কাউরে কোনো একজন অফিসারের ইন্টারভিউ করে, হাইটা হাইটে ঘুমায়, লিটারেলি হাইটে ঘুমায়। তারা যখন তাদেরকে ধরেন 7 দিনের জন্য আপনার ব্যাকপ্যাক দিয়ে দিচ্ছে 40 কেজির, হাঁটো। হ্যাঁ, এরপরে বলছে যে ওই টোটাল 90 কিলোমিটার তোমার ঘুরে আসতে হবে, 2 দিনে ওই 90 কিলোমিটার ঘুরে আসতে হবে, 2 দিনে 90 কিলোমিটার আপনার হাঁটতে হবে। এটা একটা অন্য কাহিনী। আমি 45 কিলোমিটার হাঁটছি একটা না। আচ্ছা, তারপরে 7 দিন জ্বরে পড়েছিলাম। তো ওরা বৃষ্টি হচ্ছে, ওরা ওই যে তাবলিগে হুজুররা ওই যে নর্মাল লাইন দিয়ে হাঁটে না, ওই রকম একজনের পেছনে আরেকজন ধরে সামনে একজন ঘুমায়, সামনে তুই এই আধা ঘন্টা মানে তাকায় তাকায় হাঁটবি, আর তোর পেছনে পেছনে সবাই পেছনে পেছনে হাঁটতেছে এবং ঘুমাচ্ছে। সিরিয়াসলি, লিটারেলি আর্মিদের সম্পর্কে যারা জানে না, এরা মানে কল্পনাও করতে পারবে না। সো আমি এই ট্রেনিংটা এবার পাইছি। ও মাই গড। সো ট্রেনের ওই যে আমি যে ঘুমাচ্ছি, আমার কিন্তু বৃষ্টির মধ্যে আমি ঘুমাচ্ছি, কারণ আমার তো হুঁশ নাই, এত পরিশ্রম ফিজিক্যালি এত, কারণ আমি কল্পনাও করিনি। আমরা যখন স্পিড বোট নিয়ে গেছি, আমি আগেই আইডিয়াটা ছিল যে ওইখানে কোনো দিন কেউ নৌকা ব্যবহার করে না ইউজুয়ালি, স্পিড বোট ছাড়া এখন আর কোনো উপায় নেই। আমাদের 2টা টিম আগে থেকে কাজ করতেছে, এখানে 8টা স্পিড বোট আমরা টোটাল ব্যবহার করছি। স্পিড বোট নিয়ে ধরেন যে বিদেশ থেকে ফোন দিয়ে ওই যে যারা পাঠাচ্ছে, যে আমার ফ্যামিলির সাথে ধরেন 5 দিন ধরে ডিসকানেক্টেড, টোটালি ডিসকানেক্টেড, এবং আপনি জানতেছেন পুরো পানির দিয়ে সয়লাভ হয়ে গেছে, আর কিছু জানেন না, তারা বাইচে আসছে না মরে গেছে। তো ওইখানে যাওয়ার পর আমরা একজন, যেমন আপনার সাথে খাতির, আপনি কইলেন যে ফারাবি
আমার বাপ মা বাইচে আসতে নাকি আমি জানি না, আপনি নিজে উপস্থিত হয়েছেন শহরে গিয়ে, পুরো ফেনী শহর কিন্তু ডুবে গেছিল। একটা শহর ট্রাঙ্ক রোড যেটা বলে ওইটা শুধুমাত্র উঁচু, আর বাকি সব পানির নিচে। মানুষের বাড়ির নিচে ইলেকট্রিসিটি নাই, তো 16 তলা বিল্ডিংয়ে ইয়ে নেই, পানি নেই। ও মাই গড। আমরা যাই কিন্তু খাবার পাইনি, ডিম ছিল না, আপনার আটা ময়দা চাল ছিল না। আপনি চিন্তা করেন এবার, আমি এইটা আমি কল্পনাও করতে পারিনি যে এরকম হইতে পারে। তো একজন এই খাতিরের মানুষ, ধরেন নীরব ভাই বলছে, এরকম আপনার মতো একজন মানুষ, সে আমার বলছে যে ফারাবি সে কাঁদতেছে লিটারেলি। কিন্তু আমি জানি যে আমি বিপদে পড়বো আপনারটা শুনলে, তাই হয়তো আমি আরও হাজার খানেক মানুষকে উদ্ধার করে নিয়ে যেতে পারতাম নিরাপদ জায়গায়, সেটা নিতে পারবো না। তবুও আপনার এই কান্নাকাটিতে ভাই চলেন। তার বাড়ি ধরেন, সে বলছে যে আমাদের 3-4 কিলোমিটার। আমরা সেই সকাল 8টা থেকে শুরু করে বিকাল 4টা পর্যন্ত তার সাথে ঘুরছি, সে বাড়ি খুঁজে পায় না। নিজের বাড়ি? নিজের বাড়ি। আপনি নিজের বাড়ি খুঁজে পাবেন কেমন? বাড়ির সব টিন দেখা যাচ্ছে, উপরের চালা। আপনি পানি যে ভয়াবহ হয়েছিল এটা টেলিভিশনেও আসে নাই, কারণ ওখানে নেটওয়ার্ক নেই দেখে কোনো কেউ টেলিভিশনে লাইভ করতে পারে নাই। শেষের দিকে করছে গিয়ে 6 দিন 7-8 দিন পরে গিয়ে লাইন সচল হয়েছে আর কি, যখন পানি টান দিছে। মানে ইলেকট্রিসিটি আসছে, ওই যে টাওয়ারগুলো তো ইলেকট্রিসিটি দিয়ে চলে, জেনারেটর দিয়ে কতক্ষণ চালাবে এরা? কি ভয়াবহ গল্প! ভয়াবহ বলতেছো এক ভাই। রকমের ইয়ে ঘটে গেছে, এবং আমরা প্রায় 7,000 মানুষকে নিরাপদ আশ্রয় এনেছি। আমি মাশাআল্লাহ। একদিন দেখছি যে আপনার গাছে 2টা গাছে 14 বছরের 14-15 বছর 2টা ছেলে ওরা ঝুলে আছে, এবং ওরা 24 ঘন্টা পর আমরা ওদেরকে উদ্ধার আশপাশে তো ও ঝুলে আছে, সব বাড়িও ডুবে গেছে, বাড়ির চালও ডুবে গেছে, ও যাবে কোথায়? ও যে ছেড়ে যাবেটা কোথায়? ডাল মানে ও ছাড়লে যে যাবেটা? একটু উঁচু জায়গাতে উঠবে না, কোন জায়গায় যাবে? আশেপাশে নাই তো, সব পানি। কোথায় নদী, কোথায় খাল, কোথায় বাড়ি, কোথায় পুকুর, কোথায় রাস্তা, কিচ্ছু নাই, সব সমান পানি আর পানি। মানুষের মৃতদেহ ভাসতে দেখছি, এটা ছোটবেলায় আমরা সিনেমা দেখছি না, ওই যে হ্যাঁ, বেহুলা লক্ষিন্দর, ফুলে চলে যায়। হ্যাঁ ওই যে কলা গাছের ভেলায় ভাসায় হ্যাঁ। দেয়। আমি এই জিনিস জীবনের প্রথম দেখছি, মানুষ মরে ফুলে আছে জাস্ট। আমি কাছে গেছি, গন্ধ, মশারি দিয়ে আটকায় রাখছে দেখলাম, ভেলায় ভাসায় দিছে। দেখি যে একটা বোতল, কাচের বোতল, সরি প্লাস্টিকের, ওর মধ্যে একটা চিরকুট লেখা যে উনি একজন মুসলিম নারী, তাকে আমরা জানাজা দিতে পারি নাই, পারলে একটা জানাজা দিয়ে দিয়ে। সো মানুষ, এইরকম মানুষের মৃত্যু হয়েছে এখানে। ওই সময় মানে অবস্থাটা এরকম ছিল যে আমরা কি এই মানুষকে উদ্ধার করব, না মরদেহ উদ্ধার করব, না যারা বাইচে আছে তাদের পেছনে যাব, না খাবার নিয়ে যাব? খাবারও নাই। ওরা ফাইনালি কি হয়েছে, ধরেন ওখানে ওই যে ধনী এরিয়া তো, ধরেন প্রত্যেক গ্রামেই 2-4টা বাড়ি আছে, 2-3 তলা, ওই বাড়িতে গিয়ে উঠছে। তারপরে স্কুল আছে, ওই ভবনগুলো গিয়েতে উঠছে। এবং আমি মনে হয় কয়েকশো গরু ছাগল মরা দেখছি, মানে পানিতে ভাসতেছে, দুর্গন্ধ। তো এইরকম একটা ডিজাস্টার হয়ে গেছে। এই কিন্তু বাংলাদেশের মানুষ, মানে এই সরকার আসার পর আমরা কিন্তু আলোচনায় ছিলাম যে হজবরল একটা অবস্থা, সেই জায়গা থেকেই আলোচনায় আসলাম যে কোন দিকে আপনি নজর দিবেন। ফেনী, আবার ফেনীতে খুব মজার মজার ঘটনাও ঘটছে। একজন মহিলা, উনি বোধহয় 60+ হবে, যাই দেখি যে উনি টিনের চালের উপরে কুড়ি ইয়ে হয়ে শুয়ে আছে। তো আমাদেরকে দেখে জীবনের প্রথম সেই স্পিড বোট দেখছে। তো সে অবাক হয়ে উঠা বইসা, আমি দেখতেছি, সে তাকাইছে যে এইটা কি, কারা, কিভাবে আসলো এটা, এরকম একটা নৌকা ইঞ্জিন চলতেছে। তো সে তো গ্রামের তো মানে মানে নিরক্ষর হবেন। তো উনি বলতেছেন যে, আমি বললাম যে খালা আপনি ওঠেন, আমাদের নৌকায় ওঠেন। তো সে বলতেছে যে না, আমার সব ধ্বংস হয়ে গেছে। মানে গ্রামের আমাদের এখনও স্টিল মা খালারা দেখবেন যে তাদের সংসার, যেমন আমার মার, সে গ্রাম রেখে সে ঢাকায় আসবে না। মিঠু, এত বলি কোনো লাভ নেই। সো তার গরু বাছুর, তার হচ্ছে হাঁস মুরগি সব নষ্ট হয়ে গেছে সারা জীবনের। মেয়েরা কিন্তু স্পেশালি, আমরা পুরুষরা বাইরে চাকরি বাকরি করি, ধরেন আমাদের সেট আপটা ডিফারেন্ট হয়, কিন্তু অত মেয়েরা মায়া কিন্তু থাকে না ঘরের মায়া প্রতি। কম থাকে। মেয়েরা ধরেন তার নিজের জমানো পয়সা বা নিজের তৈরি করা একটা ঘর, চালা, রং করা একটা ছোট জিনিস, একটা বোতল, একটা গ্লাস, আমি দেখছি যে একটা জগ কিনছে সে,
সেটা ভেঙে গেছে, সে কাটছে। সো তার ওই জায়গা থেকে তার যে ওই যে আবেগ যে আমি যাবো না, আমি তো সব হারাই ফেলছি, আমি তো মরেই গেছি, স্যার কী করবো আর যায়। সো আমি বলছি যে আগে আপনি বাঁচেন, আপনার এগুলোও পাবেন, কিছু না কিছু পাবে, ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তার অনেক সান্ত্বনা টান্তনা দিয়ে ফাইনালি তাকে একটা স্কুলে আমরা উঠাই দিয়ে আসলাম। এটা কি মনে হয়েছে কখনো পরিকল্পিত? না, অনেকেই অভিযোগ করেন যে ওই যে ভারতের যে একটা বাঁধ আছে ওটা খুলে দেয়া। আমরা তো মানে পৃথিবীর যে নদী কেন্দ্রিক যে আইন আছে, সে আইন অনুযায়ী ধরেন যে নদীতে যে বাঁধ দেয়াটা তাদের সময় মতো, তাদের যে সময় লাগে সেই সময় তারা আটকায় রাখে, যে সময় লাগে না তারা বিপদে পড়ে সে সময় পানিটা ছেড়ে দেয়, বাংলাদেশ তলায় যায়। আমরা তো ওইটার বিরোধিতা করি যে বাঁধ দিব কেন, ন্যাচারাল নদী নদী নদীর মতো থাকবে। হ্যাঁ, নদীতে আমি বাদ দিয়ে নদীকে কেন আটকাবো? নদীর তো কোনো দেশ থাকতে পারে না, নদী নদী। ভারতের মধ্যেও গঙ্গা আছে, পদ্মা আছে, আমাদেরও সেটা আছে, ব্রহ্মপুত্র আছে, আমাদেরও আছে, এরকম কত কয়েকশো নদী আমাদের সাথে তাদের সাথে শেয়ার করা। তো এই জায়গাগুলোকে, এই নদীগুলোকে ন্যাচারালি, মানে অনেকের অভিযোগ ছিল ওইটা ছেড়ে দেওয়ার ফলে হচ্ছে যে সাডেন এই ঘটনাটা ঘটছে। ফেনী থেকে পানি বেরোনোরও কোনো পথ নেই। পানি বের হওয়ার ওইখানে ওই যে মুহুরী নদী আছে, ফেনী নদী আছে, ওই জায়গাগুলোতে পানি বের হওয়ার মানে যে চ্যানেলগুলো সেগুলোও খুব কম। আচ্ছা, এই জন্য যে কারণে ঝামেলাটা বেশি হয়েছে। পানিটা চারপাশে ছড়াই গেছে এবং ওর পরে আস্তে আস্তে নতুন নতুন এলাকা ডুবে গেছে, কুমিল্লা, তারপরে লক্ষ্মীপুর। তবে নোয়াখালী। এবারের বন্যাতে একটা জিনিস আমার কাছে খুব অন্যরকম লাগছে, যে বাংলাদেশের মানুষটা এক সুতোয় গাঁথা মনে হয়েছে আমার কাছে। সবাই যেভাবে এগিয়ে এসছে, এই পুরো জীবনে কোনোদিন দেখিনি যে কোনো বিপদে কেউ কারো পাশে এভাবে দাঁড়ায়। রাইট। সো যার কাছে যা ছিল, ধরেন এরকম একটা ডিজাস্টার হয়ে গেছে, এত বড় সরকারের একটা ফল হয়েছে, সো তারপরে আবার ধরেন যে সব এক হয়ে গেছে। ধরেন এই দেশে যারা আওয়ামী লীগ করছে, যারা বিএনপি করছে, একসাথে কাজ করছে। হ্যাঁ, যারা বিভিন্ন ধর্মের বর্ণের, আসুন্না ফাউন্ডেশন নামে ওরা 100 বোধহয় 30 কোটি টাকা শেষ পর্যন্ত ওরা ইয়ে করছে। 100 কোটি টাকা ওঠার পরে ওরা বলছে যে আমরা আর লাগবে না। হ্যাঁ, তারপরেও 30 কোটি টাকা আসছে না। আমি নিজেও আসুনাতে দান করার সুযোগ হয়েছিল, পরে দেখি যার চাইতেছে না তখনও গা চুলকাইতেছে। আমার হচ্ছে না, আমার আরো কিছু করা উচিত, আরো কিছু করা উচিত। এই অনুভূতিটা আগে কখনো হয় নাই আমাদের। হ্যাঁ, রাইট। তো এই জিনিসটা নিজের চোখে দেখে আসার পরে আসলে নিজের কাছে মনে হয়েছে জীবনটা অনেক হালকা হালকা মনে হয় না, ছোট লাগে না। ভালো আছি। হ্যাঁ, আমার কাছে কিন্তু অনেক ছোট লাগে দেখা, যে প্রকৃতির কাছে, পরিবেশের কাছে আমরা কত ক্ষুদ্র, কত নগণ্য, আর এই বিপদ আপদের কাছ থেকে আমরা কত ভালো আছি। রাইট। একটা জায়গা নিয়ে আমি কথা বলতে চাই। মাঝে মাঝে তোমার ভিডিও দেখি যে খুব কম টাকায় ঘুরে আসতেছো, বিশেষ করে 2 লাখ টাকায় বোধহয় আমেরিকায় ঘুরে আসলা। হ্যাঁ, আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। ইজ ইট পসিবল অ্যাকচুয়ালি? না, ডেফিনেটলি। আমি কিন্তু গভর্নমেন্ট জব করতাম। আমি পরিবেশ বন মন্ত্রণালয়ে সবশেষ পোস্টেড ছিলাম, বন অধিদপ্তরে, ফরেস্ট ডিপার্টমেন্টে। চাকরিটা ছেড়ে দিলাম, যে গভর্নমেন্ট জবে ঘোরা টোরা যায় না, মানে জিও নিতে হয়, ওই আর এক চাকরি নেওয়ার মতো অবস্থা। এই ফাইল উঠাইতে উঠাইতে সচিব স্যারের ইয়ে লাগতো, তারপরে আবার নিচে নামতো। তো আমি ওই ঘোরার জন্যই ছেড়ে দিছি, যে জীবনে একটু পাগলামি না হয় করি। সিরিয়াসলি? হ্যাঁ। তখন কি বউ ছিল না? ছিল না? না না, ছিল। আরে কি কন, আমি তো ওই জায়গায় ধরা। মানে তাহলে বউ, সরকারি চাকরি ছেড়ে দিয়ে একটা বউ অন্তত সহ্য করার কথা না না না, আমার বউ যথেষ্ট সাপোর্টিভ। হাউ ডিড শি রিঅ্যাক্ট? না, আর সে যথেষ্ট সাপোর্টিভ। সে বলছে কিছু না কিছু কইরে খাইতে পারবো আমরা। আরে বাহ! তো কিছু না কিছু কইরে খাইতে পারবো সেই চিন্তা করে যে তাহলে ঠিক আছে বাবা, তুমি পাগলামি করো, অসুবিধা নেই। সেই যথেষ্ট রকমের সাপোর্ট দিয়ে যাচ্ছে, যার কারণে আমার এটা বেগ পাইতে অসুবিধা নেই। বেগ পাইতে অসুবিধা হয়েছে যেমন আব্বা কোনোভাবেই সে না সরকারি চাকরি, এখন তো বোঝেন তো, মানে বিসিএস বা ফার্স্ট ক্লাস চাকরি হলো সবচাইতে সোনার ঘরে। ইট ইজ। আচ্ছা, যেটা জিজ্ঞেস করছেন, তো আমি ধরেন যে ইউএসএতে গেছি, একটা সুবিধা হয় কি, যে সুবিধাটা আবার পাবলিক পাওয়া কঠিন। ধরেন গিয়ে তো মানুষের দেখা হচ্ছে যে কেউ ভাই একবেলা খাইতে হবে, তো তখন তো ওই যে টাকাটা লাগতেছে না, ওইটা একটা সুবিধা। যদিও সেটা টেন্ডেন্সি থাকে না আমাদের, কিন্তু যেটা হয় যে আমি কম পয়সায়, যেখানে ইয়ে নাই, আমি হোটেলে থাকি না, আমি হোস্টেলে থাকি। হোটেলের ভাড়া ধরেন আমি ভেনিসে গেলাম, ভেনিসে আমি বাংলাদেশ থেকেই আমি 20-22 দিন আগে হোটেল বুক করে গেছি। হোটেল না, সেটা হলো হোস্টেল। যেমন ভেনিসে গিয়ে যদি আমি থাকি, ভেনিস হচ্ছে যে এমন একটা শহর যে প্রতিদিন ধরেন 4 লাখ মানুষ ওখানে ঢুকতেছে, প্রতিদিন 4 লাখ মানুষ বের হয়ে যাচ্ছে। একদিন বা 2 দিনের বেশি কেউ থাকে না। মানে আপনিও গেলে তাই করবেন, যে ভেনিস সারা পৃথিবীর ট্যুরিস্ট অ্যাট্রাকশন। সো ওইখানে যাওয়ার পর ওইখানে খুব এক্সপেন্সিভ হোটেলগুলো সব সময়। সো মিনিমাম $200 200 এখানে ভাড়া।
তো আমি ভেনিসে যাওয়ার ঠিক আগের স্টেশন, এগুলো আগে হোমওয়ার্ক করতে হয়েছে আর কি, এই জন্য গোপন কথা সব ফাঁস করে দিচ্ছি। সো দেখলাম যে আগের স্টেশন, ওইখানে যদি আমি একটা হোস্টেলে থাকি, হোটেলে থাকলে ওইখানেও 100 ইউরো, আমি যদি হোস্টেলে থাকি তাহলে ভাড়া পড়তেছে 20 ইউরো, 5 ভাগের 1 ভাগ। 5 ভাগের 1 ভাগ। আরে বাহ। তো হোস্টেলটা হচ্ছে যে ধরেন যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসে ছিলাম না যে হল খাট রুমগুলো। খাট এইরকম, হ্যাঁ। ধরেন একটা মানুষ ঘুমানো যায় ওই রকম, আর বাংকার বেড, 2 বেড, নিচে একটা, নিচে একজন, আর এখানে একটু সিঁড়ি দিয়ে উঠে উপরে আর একটা, হ্যাঁ। আবার ক্লোজ করে দেয়া যায়। মানে ওইটার মধ্যে 2 জন? না না না, একজন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাংকার বেড, তো বাংক বেড মানে নিচে একজন নিচে উপরে একজন একজন। প্রয়োজন, হ্যাঁ। আবার এক রুমে এরকম 6টা বেড, সো 12 জন। 12 জন, হ্যাঁ। সো 12 জন, তো ওরা সভ্য দেশ, তো ধরেন যে বাংলাদেশে এটা সম্ভব কিনা আমি জানি না। 12 জনে তো মারামারি হয়ে যাবে। না, এই জন্য কারোর সাথে কারো কথা নাই, চুপচাপ করে যে যেমন আসছে তার মতো করে পা টিপে টিপে আসতেছে, কারণ আরেকজন ঘুমাচ্ছে। সো Seriously? হ্যাঁ, সো কারো কোনো আওয়াজ যাতে না হয়, ফোন যদি কারো আসে সে বাইরে চলে যায়। বাইরে এরকম ধরেন এই রুম আছে, ধরেন এই রুমে 12 জন, আর একটা কমন রুম, সেখানে আবার কিচেন আছে। ওকে। সো আমি খাবার, ওই যে বললাম যে কেমনে খরচ কমাই, আমি ডিম কিনে নিয়ে আসি, পাউরুটি কিনে নিয়ে আসি, সহজ ডিম আর পাউরুটি ভাজা, আমি বাইরে গেলে $10 মিনিমাম, আর ওইভাবে খাইলে আমার $1 খাওয়া হয়ে যায় একবেলা। 20 ইউরোতে কিন্তু আমার এই খাবার দাবার সমস্ত কিছু প্যাকেজ হয়ে যায় অলমোস্ট, আমার বাইরে খাওয়া লাগে না। রাইট। সো এইভাবে হিসাব কিতাব করে গেলে আপনার যেমন উবার ভাড়া বা ট্যাক্সি ভাড়া অনেক বেশি। সো আপনি ট্যাক্সিতে যাবেন কেন? মানে আমি ইউরোপে দেখছি, আমেরিকাতে ট্রেন কম, কিন্তু যেমন নিউ ইয়র্কে আপনি ফুললি ট্রেন ব্যবহার করতে পারেন, মেট্রো, তো একদম কনভিনিয়েন্ট। ইনফ্যাক্ট আপনি $2 দিয়ে, $2 তো, হ্যাঁ, $2 দিয়ে যে একবার আপনি ট্রেনে উঠলেন সারাদিন আপনি ঘুরে বেড়াতে পারবেন, আপনি যত জায়গায় যাইতে চান। ইনফ্যাক্ট এই যে আমি কি করি, ধরেন নিউ ইয়র্কে গেলে কেউ যদি দেখা করতে চায়, ভাই অমুক স্টেশনে চলে আসেন, কারণ সেও আইসা একবার, আমরা ট্রেনে বসে বসে আলাপ করি, আলাপ করতে করতে যাচ্ছে, ট্রেন যেখানে ইচ্ছে সেখানে যাক। হ্যাঁ, তো তারপরে আবার আরেকজন আসলে, তো এই যে এই ছোট ছোট জায়গাগুলো যদি যদি আপনি আগে মার্ক করে যান যে আমি এই শহরে যাব, হোস্টেলগুলোতে একটা গোপন কথা বলি, এটা নিয়ে অনেকে হাসাহাসি করতে পারে। ওই যে বললাম না, পা টিপে টিপে হাঁটে, আমার প্রথমবারের ঘটনা, আপনি তো এই ঘটনা তো ভাইরাল হয়ে যাবে পরে। আমি ব্যাগ ট্যাগ নিয়ে ওই প্রথম, জীবনের প্রথম আমি হোস্টেলে বুক করছি ভেনিসেই। তা আমি রুমে ঢুকছি, মানে লক, বড় যে লাগেজ সেটা আবার নিচেই রাখা যায়, ওকে। ওদের নিচের লকার আছে, যে আমার একটা লাগেজ আছে, সো নিচে, কারণ ওই রুমের মধ্যে অত স্পেস নেই, রুমের মধ্যে বেড। সো আমার শুধুমাত্র যেটা দামি জিনিসপত্র, টাকা পয়সা, সেটা হলো ওই রুমের মধ্যে লকার আছে, ওই লকারে আমি তালা দিয়ে যেতে হবে। যদি আপনি হোস্টেলে থাকেন তাহলে কয়েকটা টিপস নিতে হবে। একটা হচ্ছে এই যে রাখবেন, স্যান্ডেল রাখবেন, পন্স, ওকে। যাতে আপনি জুতা মুতা, আপনার তো গোসল করতে হবে, ওয়াশরুমে যেতে হবে, যাতে পন্স ব্যবহার করতে পারেন। আপনার লকারের জন্য তালা রাখতে হবে, তালা, ওকে। যাতে আপনার বিলঙ্গিংস, যেটা দামি জিনিস, ছোট জিনিস, যাতে আপনি লকারের মধ্যে তালা দিয়ে, ম্যানুয়াল তালা হলেও অসুবিধা নেই। তারপরে আপনার খাবারের জন্য একটা ছোট বাটি হলে ভালো হয়, ওইটা প্লেটের মধ্যে, ওই যে বললাম না, যা ভাজা টাজা সব আপনি ওর মধ্যেই খাইতে পারেন। তারপরে মানে এরকম ছোট ছোট জিনিস যেটা আপনার লাগে আর কি, ওই চিন্তা ভাবনা করে নিয়ে যেতে হবে, আর কিছু লাগে না তেমন। তো আমি রুমে ঢুকছি, ঢুকে দেখি যে একটা মেয়ে, আমি একটু লাফাই উঠছি, কারণ আপনি হোটেল রুমে। আমি সরি 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 বলে আমি আবার বেরিয়েছি, নো নো ইটস ওকে। তো ও সেও আমাকে দেখে অবাক হয়ে তাকায় আছে যে এই লোকটার কি হলো, মানে এরকম একটা ভাব নিয়ে। তা আমি দেখি যে সে ওরকম অবাক দৃষ্টি তাকায় আছে, আমাকে বলছে যে ইটস ওকে। আমি বললাম, আমি বললাম যে আমি মনে হয় রং রুমে চলে আসছিল, যে না তুমি রং রুমে আসবে কেন, তোমার চাবি তো খুলে গেছে, এটাই তো তোমার রুম, রুম নাম্বার কত বলে যেতে বলছে, আমার সেম রুম তো। আমি বলছি, তোমার রুম নাম্বার কত বলছে, এই রুম। মহাবিপদ, একটা রুমের মধ্যে ছেলে মেয়ে একসাথে, এটা আপনি বাংলাদেশে চিন্তা করতে পারবেন? ইম্পসিবল। ওইখানে পরিবেশটাই এইরকম যে কারোর সাথে কারণ মানে নো ওয়ান, মানে দরকার নাই তো, কেউ শব্দ করতেছে না কোনোভাবে, যার যার বেডে গিয়ে সেই ঘুমাচ্ছে। এবং স্পেশালি যারা ওই যে হোস্টেলটায় থাকে তারা স্টুডেন্ট টাইপের, ওকে। মানে গেছে খরচও কমলো, একই সাথে আমি তো যা রাতের বেলা জাস্ট যা ঘুমাবো, আর সারাদিন তো সারাদিন তো আমি বাইরেই থাকবো। সো আমি যেহেতু গেছি ঘুরতে, আমি তো রাতের বেলা এসে ঘুমাবোই। পা ব্যথা যেতে তো না। এই কারণে আমার ওই যে বড় লাগেজ সেটা রাইখা আমি সারাদিন ঘুরে বেড়াইতে পারি।
সো পরে ও আমাকে একটু ইজি করলো যে আমি তারপর ভয় বললাম পেও যে, না। দেখো আমি বাংলাদেশ থেকে আসছি, আমি এই সিনারিও কোনো সময় মানে কল্পনাও করতে পারবো না আমার দেশে যে একটা হোটেলের মধ্যে একটা মেয়ে ছেলে, তখন আর একটা ছেলে ছিল কানাডিয়ান, ওই সময় মানে দেখতেছিলাম ও বই পড়তেছিল, তখন ও নাইমে আসলো, মানে ও মুসলিম, মানে ইরানি ছেলে, কানাডিয়ান, কানাডায় বড় হয়েছে। তো ও তখন হাসতেছিল, তখন আমরা তিনজনে মিলে একসাথে খাবার খাইতে গেলাম আর কি নিচে। তখন তারা আশ্চর্য হইল যে এরকম দেশ আছে পৃথিবীতে, যে সে এটা তো আমার ইচ্ছা, আমি কার সাথে থাকবো না থাকবো, কার সাথে কি কথা বলবো না বলবো, আমি এক রুমে থাকতে তো কি হয়েছে। আমাদের দেশে বোধহয় সবচেয়ে বড় ইস্যুই এইটা যে তুমি রাস্তায় কাউরে পিটায় মাইরে ফেলো, নো ওয়ান বদার। তুমি কোনো মেয়ের হাত ধরে হাঁটো, তারে গাল কিস করো, সেটা অনেক বড় ও ইস্যু। বাপরে, তা তো অবশ্যই, তা তো অবশ্যই, কিন্তু তারপরও এই থটগুলো আপনি যত পৃথিবীতে, আমার ভালো লাগে কেন জানেন ঘুরতে, আপনি যত ঘুরবেন আপনার তত ব্রেন খুলবেন, মাই গড আমরা কিসের মধ্যে থাকি, আপনার তত ব্রেন বড় হবে। বিশ্বাস করেন, মানে এই ফিলিংসটা আমি আপনার বইলে বুঝাইতে পারবো না। যে বললাম যে আমি ফেনীর ওই দৃশ্য যদি নিজের চোখে না দেখতাম আমি বিশ্বাস করতাম না, আমাকে কেউ বইলেও মাইরেও বিশ্বাস করাইতে পারতো না। আমি এইসব জায়গায় গিয়ে, যেমন আমি মালয়েশিয়াতে গিয়ে একরকমের, যেমন সিঙ্গাপুরে গিয়ে কি আশ্চর্য, আমি মানে আশ্চর্যের উপরে আশ্চর্য হয়েছি। সিঙ্গাপুরে গিয়ে এক একটা ব্যাপার দেখে আমার কাছে মনে হয়েছে কিভাবে সম্ভব, সিঙ্গাপুরের মতো ছোট্ট একটা দেশে একই সময় আমাদের স্বাধীনতা, সিঙ্গাপুরের স্বাধীনতা প্রায় একই সময়, ওদের 65 সালে, আমাদের 71 সালে, এবং ওরা পৃথিবীর একটা মাত্র দেশ যারা স্বাধীনতা চায় নাই। রাইট, চলতে পারতো না। এবং তারা, তাদের যে নেতা লি কুয়ান ইউ, উনি যখন প্রেসের সামনে এসব বললেন যে আমরা মালয়েশিয়া আমাদেরকে বের করে দিছে, এবং সে তখন লিটারেলি কাঁদতেছে। কাঁদতেছিল, আই হ্যাভ সিন দ্য ভিডিও। হ্যাঁ, তো সেই দেশটা তারা কি করছে জানেন, বিভিন্ন ক্ষেত্রে, যেমন একটা ক্ষেত্রে হচ্ছে যে সেখানকার 60% মানুষ হচ্ছে চাইনিজ বংশোদ্ভূত, 25% মনে হয় মুসলিম, মালয় মুসলিম, যারা মালয়েশিয়ান মুসলিম, কিছু আছে হিন্দু, তারা বোধ হয় 6 to 8%। মূল গ্রুপ, মূল এই তিনটা গ্রুপ চাইনিজ, মালয়েশিয়ান যারা চাইনিজ কমিউনিটিটাই সবচেয়ে বড়, 60%, আর মুসলিম, আর হচ্ছে ছোট হিন্দু পোর্শন। তো বেসিক্যালি মুসলিম আর ওই চাইনিজদের মধ্যে ইয়ে লাগতো, এবং সবাই ছুরি টুরি নিয়ে ঘুরতো ওকে। ওইখানে। মানে যেমন এক এক গ্রুপ, যেমন দেখবেন আমাদের বাংলাদেশেও গ্রামে যেখানে হিন্দুরা বসবাস করে তারা শুধু হিন্দু কয় বাড়ি বসবাস করে, তাই না? আমাদের গ্রামে যেখানে মুসলিম পাড়া, মুসলিমরাই বসবাস করে। তো যার ফলে একটা দূরত্ব তৈরি হয়। উনি যখন এই পাওয়ারে আসলেন, উনি বললেন যে আমি যে 10তলা বিল্ডিং, ওটা তো নগর রাষ্ট্র, ছোট্ট রাষ্ট্র, 10তলা বিল্ডিংয়ের যখন আমি অনুমোদন দিব, সেই বিল্ডিংয়ের অনুমোদন আমি তখনই দিব যখন দেখব এই রেশিও অনুযায়ী 10তলায় ধরেন 10টা অ্যাপার্টমেন্ট, এই 10টা অ্যাপার্টমেন্টের 6টা অ্যাপার্টমেন্ট থাকবে রেশিও অনুযায়ী ওই যে চাইনিজ ওই পপুলেশনের জন্য। ওকে ওকে। ধরেন 2.5টা অ্যাপার্টমেন্ট বা 3টা অ্যাপার্টমেন্ট থাকবে মুসলিমদের জন্য, আরও যে 2টা, একটা থাকবে হিন্দুদের জন্য, আর অন্য যে কেউ আইসা নিতে পারে। তো ওইখানে যে জিনিসটা ঘটছে, এর ফলে যে ওর পরে যখন এটা এস্টাবলিশড হয়ে গেছে, তখন আপনি ধরেন হিন্দু, আমি হচ্ছে চাইনিজ মুসলিম, আর একজন হচ্ছে সে হচ্ছে চাইনিজ, যে ওদের মনে হয় জৈন বলে, আর একজন হচ্ছে যে সরি জৈন আলাদা, চাইনিজদের যে এই ধর্মটা কি যেন নাম, বুদ্ধিস্টদের এক রকমের, আর একজন হচ্ছে যে মুসলিম, হিন্দু, চাইনিজ, 3 কমিউনিটির মানুষ। এখন আপনার মেয়ে আর আমার মেয়ে বান্ধবী, আপনার সাথে আমার ডেইলি দেখা হচ্ছে, তখন কি আর ঝগড়া লাগার সুযোগ আছে? না। আপনি আপনার মেয়ের সাথে যখন আমার মেয়ের বান্ধবী হয়ে গেছে, তখন ডেফিনেটলি আমাদের তাই হয়, কিন্তু তাই তো হয়, অ্যান্ড প্যারেন্টসদের তাই হয়। তাই হয়। হ্যাঁ। তো এই এই পলিসির ফলে কি করছে, ওর ঠিক 1 বছর পর থেকে ওই দেশের এই এই দাঙ্গা সংক্রান্ত যত সমস্যা ছিল সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, যে এক বিল্ডিংয়ের মধ্যে বাধ্যতামূলক হিন্দুরা থাকবে, মুসলিমরা থাকবে, চাইনিজরা থাকবে, ব্যাস, এর কোনো নড়চড় হবে না। এবং আমি কোনো এই রাজুক অনুমোদন দেয়, রাজুক কোনো পারমিশন দিবে না। ভাড়াটিয়া
যদি ভাড়াটিয়া, আপনি ভাড়া চাইলে ভাড়া পাবেন না। আপনি সিঙ্গাপুরে যদি যান, আপনি ওই যে মুসলিম ওইটার যদি খালি পান তখন আপনি ভাড়া পাবেন। হ্যাঁ, ওই যে চাইনিজদের ওই অংশ, কারণ রেশিও অনুযায়ী ওরা ওইভাবে ভাগ করে দিছে। আরে বাবা। তারপরে মানে বছরে ওরা 2টা দিন এরকম আসে যে সব ধর্মগুরুরা একসাথে হয় এবং মুসলিম বাচ্চারা হিন্দুদের কাপড় পরে, হিন্দু বাচ্চারা মুসলিমদের কাপড় পরে, ফান, বাহ। যাতে পারস্পরিক শ্রদ্ধাবোধটা তৈরি হয়। এইভাবে একটা একটা সেক্টর। ওরা দুর্নীতির ক্ষেত্রে কিভাবে দেখেন, আমি যখন সিঙ্গাপুরে ঢুকছি, আমার ওয়াইফ চলে গেছে ওই পারে। সিঙ্গাপুরে কিন্তু ওই স্টিকার বা ভিসা থাকে না এবং সিলও থাকে না কোনো। আপনি আপনার পাসপোর্টে সিঙ্গাপুরে যে ঘুরে আসছেন এই পাতা সাদা, আপনি যে কোনো জায়গায় যান বিশ্বের, আপনার সিল দিবে, কিন্তু হ্যাঁ। সিঙ্গাপুরে নাই। সিঙ্গাপুরে যে ভিসা হয়েছে ওটা তো বোঝার উপায় নাই, আর ভিসাটা আলাদা কাগজে দিছে। তো আমি মনে করছি ভিসা তো হয়েছেই। আমার ওয়াইফ ওই পারে চলে গেছে, আর আমারটা আর নিচ্ছে না। আমি স্ক্যান মেশিনে স্ক্যান দিচ্ছি, আমার পাসপোর্ট নিচ্ছে না। পরে একজন আসলো, স্যার আপনি একটু চলে আসেন। তো আমি বললাম যে আমারটা নিচ্ছে না কেন? বললো যে নো ওয়ারিজ, কোনো অসুবিধা নেই। আমার সাথে হাইসা হাইসা কথা বলছে। পৃথিবীর কোনো দেশের ইমিগ্রেশন হাইসা হাইসা আপনার না, সাথে কথা বলে না, বরং ওরা আসলে ভয় লাগে। হ্যাঁ, আসলে ভয় লাগে, কারণ হচ্ছে যে সবাই, এবং আরও বাংলাদেশ থেকে আসলে সব শ্রমিক শ্রেণী মনে করে। হ্যাঁ। তো আমি বললাম কোন দেশ থেকে আসছে? না আমি বাংলাদেশ থেকে। বললো যে কোনো অসুবিধা নেই। আমার ওয়াইফ বললো যে একটু ছোট সমস্যা হয়ে গেছে, আপনার ভিসা নাই তো। আমি বললাম আশ্চর্য ব্যাপার, আমার ওয়াইফ অলরেডি চলে গেছে, ইমিগ্রেশন পার হয়ে Oh my সে God. ঝুঁকে গেছে, আর আমি এই পারে। আমি বললাম যে এটা তো কেমন হয়ে গেল? যে কোনো অসুবিধা নেই, তুমি কফি খাওয়া। আমি বললাম যে ওকে। বললো যে তোমার ওয়াইফকেও কফি দিচ্ছি। সে ওই পার থেকে আমার দেখতেছে। তো আমি টেনশনে পড়ে গেলাম যে ভিসা যদি না হয়, এবং সেই দেশে তো আপনার অ্যারাইভাল ভিসা না, অন অ্যারাইভাল ভিসা, যেমন আমরা নেপালে গেলে, এখন নাকি শুনলাম পাকিস্তানেও ভিসা লাগবে না। তো সেই দেশে যাওয়ার পরে সে আমাকে বলতেছে আমাদের একজন সিনিয়র আসতেছেন, তোমার সাথে কথা বলবেন। তো আসছে, সে আমাকে হাসতে হাসতে জিজ্ঞেস করলো যে তুমি কি করো? আমি বললাম যে আমি সাংবাদিকতা করি বাংলাদেশে এরকম। পরে ফেসবুকে দেখলো, বললো তুমি তো সেলিব্রিটি, পপুলার। নট দ্যাট মাচ, মানে। তারপর সে আমাকে বেশ হাসতে হাসতে জিজ্ঞেস করলো, বললো তারপরে জিজ্ঞেস করলো যে তুমি কবে যাবা? আমি বললাম যে আমি জাস্ট 2 দিনের জন্য আসছি। পরে সে বললো যে কোনো অসুবিধা নেই, আমি করে দিচ্ছি। ও আমাকে ওই সময় ভিসা দিয়ে দিল। ভিসা দিয়ে আমি চলে গেলাম। পৃথিবীর কোনো দেশে আমার ধারণা এটা সম্ভব না, কোনো দেশে সম্ভব না। ইনফ্যাক্ট বাংলাদেশে তো অসম্ভব। এটা কেন করছে ওরা জানেন? ওদের চাকরির রুল এরকম। আপনি যদি ভালো স্টুডেন্ট হন, আপনার সমস্ত উচ্চশিক্ষার খরচ দিবে ওই দেশের গভর্নমেন্ট, ওই দেশের সরকার। ওকে। এবং উচ্চশিক্ষার সমস্ত খরচ সেই দেশের সরকার। জানেন, আপনার আমেরিকার একটা ইউনিভার্সিটি হার্ভার্ডে আপনার হয়ে গেছে, হ্যাঁ। ওই দেশের সরকার আপনাকে সমস্ত খরচ দিবে। হার্ভার্ডে যাও, পড়ে হার্ভার্ডে যাও, পড়ে আসো। একটা মাত্র শর্ত, তোমাকে সিঙ্গাপুরে আবার ব্যাক করতে হবে, আর এবং চাকরি কে দেবে? এসে তোমার মিনিমাম 10 বছর সরকারি চাকরি করতে হবে। ওকে। এবং সিঙ্গাপুরে যদি আপনি চাকরি করেন, পৃথিবীর সবচাইতে বেশি বেতন হচ্ছে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর, কিন্তু ওদের বেতন সারা পৃথিবীর সবচাইতে বেশি, আমেরিকার প্রেসিডেন্টের চাইতে বেশি। না, সারা সারা পৃথিবী মানে না, 1-2টা দেশের চাইতে কম, মানে প্রথম 3টে দেশের মধ্যে একটা, যারা হাইয়েস্ট পে করে। সো ওরা এমনি এমনি নিয়ে আসতেছে না, বলতেছে যে তুমি তো এখানে এসে টাকা পাবা। সিঙ্গাপুর কিন্তু ডলার, দেখবেন যে আর কোনো আশপাশের দেশে কোনো ডলার মলারের খানা নেই, কিন্তু ওরা এমন একটা স্ট্যান্ডার্ড তৈরি করে ফেলছে সিঙ্গাপুরের ডলার, সিং ডলার। তো ওরা যে জিনিস এস্টাবলিশ করছে যে এইখানে তুমি আমার দেশে এসে তুমি যখন চাকরি করবা, এই দেশে ব্যাক করবা, তোমাকে আমি সমস্ত ফ্যাসিলিটিস দেবো, গাড়ি বাড়ি, থাকার জায়গা, তোমার বাচ্চার পড়াশোনা, সমস্ত কিছু আমার দায়িত্ব। একটা জায়গায় তুমি শুধু করাপশন করতে পারবে না। আমাদের দেশে আমি যে সরকারি চাকরি করছি, এই চাকরি ছাড়তেও আমার বেশ কষ্ট হয়েছে। আপনি যদি কোনো ধরেন, আপনি রেজিস্টার্ড, আপনি একদম প্রমাণিত আপনি কোনো করাপশন করছেন, ধরেন আপনি আমার কাছ থেকে টাকা খেয়েছেন, আপনি সরকারি কর্মকর্তা, সেটা ভিডিও আছে সমস্ত জায়গায়, হ্যাঁ আমার এই টাকা দিবি তাহলে আমি তোর এই কাজটা করে দেবো, ফাইল আটকায়, আপনি একদম প্রকাশ্য সেইটা। এইটা প্রমাণ করতেও এইটার আপনার সাইন মাইন এই সরকারের মন্ত্রণালয়ে, জনপ্রশাসনে উঠতে 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 নামতে 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 রাষ্ট্রপতির কার্যালয়ে যাইতে 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 2 বছর লাগবে চাকরি যাইতে আপনার বাংলাদেশে। যেই কারণে বাংলাদেশ সবাই এখন সরকারি চাকরি চায়। কিন্তু চাকরি ওই দেশে
চাকরি যাওয়াটা এরকম 10 মিনিটের ব্যাপার। শুধু চাকরি যাবে না, আপনার 14 গোষ্ঠীর যত ইনকাম ছিল সব রাষ্ট্রায়ত্ত বাজেয়াপ্ত করবে। এইবার আপনি দুর্নীতি করেন, আপনি ঘুষ খান 10 টাকা। এইটা হচ্ছে সিঙ্গাপুর। এই যে 70 লক্ষ কোটি ডলার টাকার অঙ্কটা যদি এইভাবে করে মিলাইতে পারতো বাংলাদেশ। তো ওই জায়গা গভর্নমেন্ট এমপ্লয়ীদেরকে এইভাবে সুযোগ সুবিধা করে দিয়েছে যে তোমরা সবচেয়ে ভালো স্টুডেন্টরা, সো সবচাইতে ভালো ছেলে মেয়েরা এসে এই দেশের প্রশাসনটাকে গড়তেছে সিঙ্গাপুরের। যেই কারণে হয়তো আমাকে ওই ফ্যাসিলিটিসটা সে এনশিওর করছে যে ওর ক্ষেত্রে তো আমি কোনো ঝামেলা পাচ্ছি না। ওর পাসপোর্টে আমেরিকান ভিসা আছে, ওর পাসপোর্টে ইউরোপের ভিসা আছে, ও সিঙ্গাপুরে এসে কী করবে? ওর ওয়াইফ এটা ভুলে হয়ে গেছে, ও আমার কথা মেনে নিছে। ওরটা ভুলে ওর ভিসাটা হয় নাই, ওদের রাষ্ট্র ওকে ওই ক্ষমতা দিয়ে দিছে যে তুমি তাহলে কাউকে চাইলে অ্যালাউ ইনস্ট্যান্ট করতে ভিসা পারো। দিতে পারবো। সো ওইভাবে ওরা পারফরমেন্স ওরা মূল্যায়ন করতেছে মানে তো ওই ওই রাষ্ট্র বড় হবে না কে বড় হবে ভাই? তো মনে হয় ভাইয়া যে এই যে এত বিপ্লবের কথা বলছি, এত পরিবর্তনের কথা বলছি, বাংলাদেশ কোনোদিন হইতে পারবে? হ্যাঁ, পারবে না কেন? আমি অবশ্যই আশাবাদী। এই যেটা বলতেছিলাম যে এই যদি এই যে আওয়ামী লীগের নেতারাও পর্যন্ত বলছেন এবং প্রকাশ্যে মিডিয়াতেই বলছেন যে যদি ইনকেস আওয়ামী লীগ এই 18 নির্বাচন বা 24-এর নির্বাচনে ফেল করতো, 7 জানুয়ারির নির্বাচনে, তাইলে আওয়ামী লীগের ধরেন 1 লক্ষ মানুষকে মেরে ফেলতো। অবস্থা তো সেই দিকে যায় নাই। মানুষ যেই অত্যাচার মানে নির্যাতন হয়েছে, এটা হয়েছে বিভিন্ন ফরম্যাটে হয়েছে। সেই জায়গায় মানুষের মধ্যে আমি কালকে রাত্রে একজনের সাথে কথা বলতেছিলাম ভাই আমেরিকায়। ভাই বললো যে ভাই বাংলাদেশে তোমরা কেমনে আসো? আমেরিকাতে যদি হইতো এটা, তোমার 2 দিন লাগতো পুরো আমেরিকায় গৃহযুদ্ধ বাধা এবং পুরো আমেরিকা লুট হয়ে যাওয়া। হ্যাঁ, কয়েকদিন আগে তো ব্রিটেনে হইলো, লন্ডন পুরো লুট হয়ে গেল। আপনি যদি 1 ঘন্টা কারেন্ট ছিল না একবার, কোন বছর মনে আছে? কাজ হ্যাঁ, টাজ ভাইঙা সব শোরুম থেকে ভাইঙ্গা চুইরা টিভি ধরেন একজন খুলছে, আরেকজন বাইরে টেরে ওরে মাইরা ওই টিভি নিছে, আবার 3 জন এসে ওরে ওই 3 জনের মাইরা ওই টিভি ভাইঙ্গা চুইরা তোরে নিতে তোরেও দেবো না, আমিও নিব না। উই হ্যাভ সিন ইট, নিউজে দেখছি আমরা। তো আপনি বাংলাদেশকে অ্যাপ্রিসিয়েট করবেন না কেন? এই বাংলাদেশে 16 দিন টানা কোনো পুলিশ ছিল না, এই ডাকাতরে পোলাপাইন ধইরা গান টান গাওয়ায় নাচায় ছাইড়ে দিছে। একটু অদ্ভুত ছিল ব্যাপারটা। তাইলে In fact, আপনি এখনো আপনি কেন আশাবাদী হবেন না? বাংলাদেশের মানুষকে নিয়ে অনেকে অনেক কথা বলে যে আমরা খারাপ। ভাই এটা আমি কোনোভাবেই মানতে রাজি না। আমি চায়নায় গেছি, একটা প্রভিন্সে রাত্রে 3টার সময় দেখে দাঁড়ায় আছে, ভাই 2 মিনিট ধরে সিগন্যাল। আমি তো ভাই গাড়ি নাই কিছু নাই, যাও না কেন? রাত বাজে 3টায়, ঘুমে হয়ে যাচ্ছে। সব হচ্ছে নো নো নো, সিগন্যাল। আমার তো অটো মামলা দিয়ে দিবে। ভাই এত কিছু করছে, অটো মামলা দেওয়ার সুযোগ করতে পারে নাই? আমার গাড়ি কেন আমি উল্টা পথে চালাবো? এটা আমাদের সিস্টেমের সমস্যা। এই যে এখন আমরা কিন্তু মানে সিস্টেমটা চেঞ্জের কথা বলতেছি। নতুন ছেলেমেয়েরা তারা বলতেছে যে আওয়ামী লীগ বিএনপিতে কোনো অসুবিধা নাই, কিন্তু তারা যদি সিস্টেমের মধ্যে চলে আসে। তো ওই জায়গায় যে আপনি এত কিছু করতেছেন, ছোট ছোট জায়গায় আপনি এই কারেকশনগুলো করতে পারবেন না। আপনি এত হাজার কোটি টাকা দিয়ে পদ্মা সেতু বানাইছেন, আপনার 4-5 কোটি টাকা লাগে যে একটা ওই প্রযুক্তি যে আপনার গাড়ি 60 কিলোমিটার বেগে চলে যাবে, আপনার গাড়ির সামনে একটা স্ক্যানার থাকবে, আপনার বেকার থেকে গাড়িটা নিয়ে যাবে, আপনার দাঁড়ানোর দরকার নেই। 5-6 কোটি টাকা, 4-5 কোটি টাকা লাগে ওটা লাগাইতে। সব জায়গায়, দুনিয়ার সব জায়গায় দেখছি আমি, শুধু বাংলাদেশে নেই। তো এই ছোট ছোট জায়গায় এরা করাপশনের জন্যই ফাঁক ফোকরগুলো রেখে দেয়। তো আমি ওই যে বললাম যে চায়নার একটা জায়গায় যাই দেখছি যে এরকম সে রাত্রে 3টার সময় বন্ধ হয়ে আছে, আবার আরেক জায়গায় চায়নার আরেকটা প্রভিন্সে যাই দেখি যে সে ফুটপাতের উপর দিয়ে মোটরসাইকেল চালায় আমার নিয়ে চলে যাচ্ছে। আমি এই কি তোমার ধরবে না? না 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 না, পুলিশ এসে ঘুষ দিয়ে ইয়ে করে দেবে, পুলিশ ধরলে পুলিশ এসে 10 টাকা দিলে পুলিশ ওকে। চায়নার মধ্যে, একই রাষ্ট্রের মধ্যে। ওকে, সো ইট ডিপেন্ডস যে আপনি কিভাবে সেট আপটা করবেন। সো বাংলাদেশেও আপনি ক্যান্টনমেন্টের ভিতরে যান, সবাই আপনি ভদ্র। একদম ভদ্র। একদম ভদ্র। সো আপনি এই চেঞ্জগুলো এইখানে নিয়ে আসেন না কেন? সেই ক্যান্টনমেন্টের বাইরে আসলে আমি আবার যা তাই হয়ে যাই। সো আপনি এই চেঞ্জগুলো, ছোট্ট ছোট্ট চেঞ্জ যখন আপনি আনবেন, জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করবেন যে আপনি পুলিশ, আপনি আপনার বেতনের বাইরে আপনি চিন্তা করবেন কেন এটা ভালো পোস্টিং খারাপ পোস্টিং। এই যখন বলে ট্রাফিক পুলিশরা কাজ করতেছে না, বেতনে কাজ করতে চাচ্ছে বলে মায়াই লাগে তাদের দেখে। হাস্যকর। আপনি তাদের সাথে কথা বললেও আপনি ওই ফিলটাই পাওয়া যাবে, কারণ তারা দেখতেছে না তাদের অফিসাররা এইভাবে ইনকাম করে। তাদের অফিসার বেতনই পায় 50,000 টাকা, আর তার বাসা ভাড়া হচ্ছে 1 লাখ টাকা।
তার বাচ্চাটা স্কুলে পড়ে, আমরা ওসিদেরকেই দেখছি যে আমার ধারণা একাধিক পাসপোর্ট তাদের, কিছু হইলেই সিঙ্গাপুরে ট্রিটমেন্টের জন্য চলে যায়, ট্রিটমেন্টের জন্য চলে যাচ্ছে সেই দেশে। এই যে সিঙ্গাপুরের কথা বললাম, আমার ট্রিটমেন্টের জন্য দেখেন ওরা এত এত দারুণভাবে ইনোভেশনগুলো নিয়ে আসছে। বাংলাদেশে এত মানুষ, ডাক্তারদের এত প্র্যাকটিস, তবুও এখানে একদম অনিয়মের স্বর্গরাজ্য বানায় রাখছে প্রত্যেকটা সেক্টর ডাক্তার। সেই দেশে কি করছে, ট্যুরিজম বানায় ফেলছে। সিঙ্গাপুরে যান দেখুন সমস্ত নেতা নেত্রীরা, আমাদের রাজনীতিবিদরা, আমাদের ব্যবসায়ীরা, পয়সাওয়ালা মানুষ সবাই সিঙ্গাপুর যায় এবং ফ্রি থাকে, মেন্টালি ফ্রি। যে ওরা শুধুমাত্র তখনই আমাকে পয়সা খরচ করতে বলবে যখন তারা কিছু দেখবে প্রপার। আস্থাটা ওই পর্যায়ে নিয়ে গেছে ওরা, যে ওরা ট্যুরিজম বানিয়ে ফেলছে, যে তুমি আসো হসপিটালি তোমার ঘোরার জায়গা, ওরা ওইভাবে বানিয়ে ফেলছে। আই উইশ অ্যান্ড ট্রুলি আই উইশ যে বাংলাদেশ এমন হবে, ঘুর দেখতেছো শেষ করতেছে, অসুবিধা নেই, 1 ঘন্টা 10 মিনিট শুট করছে। অনেক থ্যাংক ইউ, গল্প স্বল্প করলাম। নীরব ভাই, আপনি আগায় যান, আপনি বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে যেভাবে আছেন সেইভাবে থাকবেন। আমরা রাস্তার মানুষ, সাংবাদিকতার জায়গা থেকে আমাদের কষ্ট আছে, এই দেশে সাংবাদিকতার একটা কষ্ট বলে শেষ করি। যেটা শুরুতেই বলতেছিলাম যে আমরা একটু কম খাইতে চাইছি, বাট যা ইচ্ছা বলতে চাইছি, সেই জায়গাটায় এক রকমের এক ধরনের ব্যারিয়ার তো ছিলই। সেই ব্যারিয়ারটা এখন আবার কোন পর্যায়ে যাবে আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় যে সাংবাদিকতা বাংলাদেশের ছোট মার্কেট, তো ওই কম্পিটিশন বা ওই জিনিসটা হেলদি না। ওই জায়গাগুলোতে আমাদের মনে হয় আমাদেরও কাজ টাজ করা উচিত, কথা বলা উচিত। অবশ্য কথা বললেই কত দূর কি সলিউশন হবে আমি কনফিউজ। তবু মালিক তো সেই কয়জনই, মালিক তো আর বদল হচ্ছে না। তো আপনার দর্শক যারা, সবাইকে শুভেচ্ছা, শুভকামনা, সবার কাছে দোয়া চাই। থ্যাংক ইউ। আমি অনেক খুশি এবং আমি পুরো অনুষ্ঠানে সম্ভবত 4টা লাইন বলছি, বিকজ আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। না, আমি এই জায়গায় আমি খুব মাফ চেয়ে নেই। আমি আবার মাঝে মাঝে টকেটিভ হয়ে যাই, আমি কিন্তু কথাবার্তা কম বলি, কিন্তু যখন আমি আবার বলার সুযোগ পাই তখন আমি আর থামি না। বাট আই লাভ টু হিয়ার ইট। থ্যাংক ইউ ব্রাদার। থ্যাংক ইউ।